আসসালামু আলাইকুম। আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আর তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। তোমরা হচ্ছে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। হ্যাঁ, আমি হচ্ছে 2 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করে দেব। আজকে হচ্ছে আমরা এইচএসসি 26 ব্যাচের যে কামব্যাক কোর্স, ওই কোর্সের আমরা প্রথম ক্লাস নিয়ে আসছি গুণগত রসায়নের উপর, লেকচার 1। কেমন? আমরা হচ্ছে ধারাবাহিকভাবে একটার পর একটা চ্যাপ্টার শেষ করব। তো তোমাদের জন্য হচ্ছে আমাদের 2টা ক্লাস ফ্রি থাকবে, তাই না? গুণগত রসায়নের 2টা ক্লাস ফ্রি থাকবে এবং হচ্ছে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াশোনা করব। যারা এখনও একদমই কিছু করো নাই, জাস্ট কোনো রকমে পার করে আসছো, তারাও যেন একদম সব কিছু ক্লিয়ার হয়ে যায়, ওইভাবেই হচ্ছে আমরা ক্লাসগুলো ডিজাইন করছি। তো তোমরা হচ্ছে ভাইয়ারা ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও। তোমরা যারা যারা হচ্ছে ক্লাসটাকে শেয়ার দিবা, তাদেরকে কিন্তু আমরা আজকের ক্লাসের পিডিএফটা প্রোভাইড করব। কেমন? আর আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে, যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর হচ্ছে প্রশ্ন হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে, ওই টপিকগুলোকে ভালো করে এমফাসাইজ করা হচ্ছে এবং হচ্ছে পাশাপাশি যে টপিকগুলো থেকে এমসিকিউ হচ্ছে কি, মানে কোন ধরনের এমসিকিউ হচ্ছে, কীভাবে আনসার করতে হচ্ছে, একদম ক খ গ ঘ এবং হচ্ছে তোমার এমসিকিউ সব ক্লিয়ার করে দেওয়া হবে। কেমন? তো ঠিক আছে, ক্লাসটা মোটামুটি শেয়ার সবাই বলতেছো। তো তোমরা হচ্ছে এখনও যারা ক্লাসটাকে শেয়ার দাও নাই, তোমরা হচ্ছে কাইন্ডলি শেয়ার দিয়ে দিও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দিও। কেমন? চলো আমরা ক্লাসটা তাহলে শুরু করে দেই। ক্লিয়ার ক্লিয়ার, সব ঠিক আছে? আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না কেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে আজকে গুণগত রসায়ন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 2 লেকচার 1। কেমন? গুণগত রসায়ন। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। তোমরা যারা এখনো ক্লাসটাকে শেয়ার দাও নাই, কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দাও। রিফাত আহমেদ, জি স্যার। জি ভাইয়া, ভালো আছেন? চলো আমরা শুরু করে দিই। তাহলে এই চ্যাপ্টারের হচ্ছে যে টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, সেই টপিকগুলো যদি তোমাদেরকে আমি একটু দেখাইতে চাই, একটু লক্ষ্য করো। পরমাণুর পরিচিতি, মূল কণিকা, পরমাণু মডেল, এই অংশটা থেকে নর্মালি সিকিউ হয় না, কিন্তু এমসিকিউর জন্য ভাই এটা হচ্ছে হট টপিক। এখান থেকে এইচএসসি বলো, এডমিশন বলো, মেডিকেল বলো, যে কোনো জায়গায় কিন্তু এই মূল কণিকা থেকে কি হয় বলো তো? প্রশ্ন হয়। এই মূল কণিকা থেকে আমাদের প্রশ্ন হয়, আর হচ্ছে পরমাণু মডেল থেকে বেসিক কিছু প্রশ্ন হয়ে থাকে। বোঝা গেল? তারপরে যে টপিকটা আছে দেখো, পরমাণুর মডেলের প্রয়োগ এবং কোয়ান্টাম বলবিদ্যা, এটা হচ্ছে আমাদের বেসিক জানার জন্য, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু
এইচএসসিতে বর্তমানে এই অংশটা খুব বেশি আসে না, স্কিপ করা হয়। যেমন হচ্ছে গতিবেগ নির্ণয়, অরবিটালের গতিবেগ নির্ণয়, এই জিনিসপাতিগুলো কিন্তু কম আসে, তাই না? তারপরে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে বলা যাইতে পারে ওয়ান অফ দ্য মোস্ট হট টপিক, 5 স্টার বলা যেতে পারে এই টপিকটা, বুঝা গেল? তাহলে আমরা হচ্ছে ক্লাসগুলো একদম টপিক ওয়াইজ করবো, যে যে টপিক থেকে প্রশ্ন হচ্ছে ওই টপিক ধরে ধরে করবো, কেমন? তারপরে দেখো ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা থেকেও কি হয় বলতো, বিভিন্ন নীতি আছে, আউফবাউ নীতি, হুন্ডে নীতি, পলিবর্জন নীতি, ভালো সিকিউ হয়ে থাকে। তড়িৎ চৌম্বক বর্ণালী একটা সিকিউর অংশ, তড়িৎ চৌম্বক বর্ণালী কি সিকিউর পার্ট, এই তড়িৎ চৌম্বক বর্ণালী থেকে কি হয় বলতো, সিকিউ হয়ে থাকে। দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, এটা তো এই চ্যাপ্টারের মধ্যে 2টা সিকিউ আসে, একটা হচ্ছে এই পর্যন্ত, এই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মিলে হচ্ছে একটা সিকিউ হয় বর্ণালী পর্যন্ত, আর দ্রাব্যতা গুণফল আর হচ্ছে আয়ন শনাক্তকরণ, ওই পার্ট থেকে হচ্ছে আরেকটা সিকিউ হয়ে থাকে। টোটাল 2টা সিকিউ আসে, এই হচ্ছে আমার 2টা সিকিউর ভাগ, বুঝা গেল? তবে এই অংশগুলো হচ্ছে বেসিক, এটা এমসিকিউর জন্য লাগবেই লাগবে। আর মূলত সিকিউর জন্য পড়াশোনা হচ্ছে বর্ণালী, কোয়ান্টাম নাম্বার, দ্রাব্যতা আর হচ্ছে আমার আয়ন শনাক্তকরণ। খুব কম টপিক আছে ভাই রসায়নে, কিন্তু তোমরা ইজিলি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবা। কিভাবে? কারণ রসায়নের চ্যাপ্টারগুলো হচ্ছে অনেক বড়, কিন্তু ভাই এর টপিকগুলো খুব প্রিসাইজ করা আছে, যে এই টপিক থেকে প্রতি বছর সিকিউ হচ্ছে ওগুলো থেকে আসে বারবার, তেমন কোনো চেঞ্জ হয় না, বুঝা গেল? সো এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের এমসিকিউ এবং সিকিউ আনসার করা কি বলতো খুবই ইজি। স্যার সোমবার, আচ্ছা তারপরে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসপাতিগুলো তো বুঝলা, তাই না? এখন এই যে কোয়ান্টাম সংখ্যা যে কথাটা, মানে আমাদের রসায়নের যদি তুমি একদম ভালো হইতে চাও এইচএসসি রসায়নে, তোমাকে গুণগত রসায়ন এবং হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, এই 2টা চ্যাপ্টার একদম ভালো করে শিখতে হবে, একদম বেসিক থেকে। কারণ হচ্ছে এই 2টার চ্যাপ্টার যদি তুমি থিওরি বুঝো ভালো করে, তোমার বেসিক ক্লিয়ার থেকে, পরবর্তী চ্যাপ্টারগুলিতে তুমি আটকাবা না। কারণ এই 2টা হচ্ছে মূলত রসায়নের কোর যেই চ্যাপ্টার আছে, এই 2টা হচ্ছে কোর চ্যাপ্টার, এই 2টা হচ্ছে একদম বেসিক লেভেলের। এই 2টা যদি তুমি যত ভালো বুঝবা, রসায়ন তোমার কাছে তত মজা লাগবে, তত ভালো করে তুমি আগাতে পারবা। না হয় কি হবে জানো, তোমার কাছে রসায়নটা একদম তিক্ততা চলে আসবে, একদম একদম তোমার খারাপ হয়ে যাবে অবস্থা। আচ্ছা, তারপর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26 কামব্যাক কোর্স, যেটা হচ্ছে এখন রানিং আছে। ভর্তি ফি মাত্র হচ্ছে কত, 3500 টাকা ছিল, এটা কমে এখন 2490 টাকা। তোমরা ভর্তি হয়ে যেতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা কয়টা 40টা করে লাইভ ক্লাস দেবো, বুঝা গেল? তাছাড়া তোমরা ইংরেজি, বাংলা, আইসিটিও কি ফ্রি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমরা কি আমার কথাবার্তা বুঝতে পারতেছো? স্যার আমি কমার্সের স্যার, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার ভাই। ওকে, এলাকার স্টুডেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, কমার্সের তুমি এই ক্লাস করা লাগবে না, চাইলে থাকতে পারো, কোনো দরকার নেই তোমার, তোমার পড়া তুমি পড়ো। চলো আমরা শুরু করে দিই। তাহলে আমাদের প্রথম টপিক কি, মূল কণিকা, পরমাণুর মূল কণিকা থেকে আমাদের পড়াশোনা শুরু হইলো। আমাদের যে একজন বিজ্ঞানী ছিল ডেমোক্রিটাস, নাম শুনছো? উনি কি বলছিল জানো, মানে পরমাণুকে নাকি আর ভাঙা যায় না, বুঝা গেল? উনি অবিভাজ্যতা যে নীতিটা ছিল সেটা তিনি প্রবর্তন করছিলেন, যে কোনো একটা পরমাণুকে কি ফার্দার আর ভাঙা যায় না। তো এটা আমরা 19 পর্যন্ত পড়ে এসেছি, যে পরমাণু সবচেয়ে মানে একটা যৌগিক পদার্থের বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়, পরমাণু বলা হয়, যাকে কি করা যায় না আর ভাঙা যায় না। কিন্তু আমরা পরমাণুকে কি করতে পারি, ভাঙতে পারি। এটা হচ্ছে বিজ্ঞানী আমাদের রাদারফোর্ড এসে প্রবর্তন করছেন। তো পরমাণুকে যদি আমরা ভাঙি, আমরা কি কি পাই জানো? আমরা 3 ধরনের কণিকা পাইতে পারি। একটা পাই হচ্ছে স্থায়ী কণিকা, কি বললাম, স্থায়ী মূল কণিকা। একটা পাই হচ্ছে আমরা অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। আরেকটা পাই হচ্ছে আমরা কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, আমরা এই 3 ধরনের কণিকা পাই থেকে। একটা পরমাণুকে যদি আমরা নর্মালি ভাঙাই, কি পাই, এই 3 ধরনের কণিকা পাই। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে তোমার কম্পোজিট কণিকা। এখন ভাই এই অংশটা থেকে কিরকম প্রশ্ন আসে, নিচের কোনটি স্থায়ী কণিকা নয়, নিচের কোনটি কম্পোজিট কণিকা নয়, অথবা নিচের কোনটি স্থায়ী কণিকা, নিচের কোনটি কম্পোজিট কণিকা, এরকম প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই 3টা জিনিস থেকে এই মানে আজকে মানে এই যে স্লাইডটা পড়াচ্ছি, এই স্লাইড থেকে তুমি একটা এমসিকিউ পেয়ে যাবা ইনশাল্লাহ, যে কোনো জায়গায়, এইচএসসি বলো, তারপর এডমিশন বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায়। ডিসকাউন্টার পাওয়া না পিয়াল হাসান। চলো, এই স্থায়ী মূল কণিকা আবার হচ্ছে তোমার 3 ধরনের। কয় ধরনের? স্থায়ী মূল কণিকা হচ্ছে আমাদের 3 ধরনের। কি কি বলতো? স্থায়ী মূল কণিকা হচ্ছে প্রোটন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন। কি বললাম?
প্রোটন ইলেকট্রন নিউট্রন। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? প্যান দিয়ে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? প্যান, প্রোটন ইলেকট্রন নিউট্রন, এই তিনটা হচ্ছে আমার স্থায়ী মূল কণিকা। বোঝা গেল? এখন আসি কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কয় ধরনের? দুই ধরনের। কম্পোজিট কণিকা একটা হচ্ছে আমার আলফা কণা, আরেকটা হচ্ছে আমার ডিউটেরন কণা। কি বললাম? ডিউটেরন কণা। বুঝে গেল? একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। এখন ভাই দেখো, তুমি এই পুরা চার্টের মধ্যে যদি এই তিনটা আর এই দুইটা মনে রাখতে পারো, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। কারণ তোমার প্রশ্ন হবে কোনটি স্থায়ী কণিকা, তুমি তিনটা মনে রাখছো, প্যান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তুমি এর পাশে দুইটা মনে রাখছো, কম্পোজিট কণিকা, কে কে? আলফা কণা, ডিউটেরন কণা। আর অস্থায়ী কণিকা যতই থাকুক না কেন, ওগুলো তোমার জানা লাগবে? জানা লাগবে না। কিন্তু তাও যদি কেউ জানতে চাও, জেনে রাখলা, সমস্যা নেই। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন হইতে পারে এরকম, যে আলফা কণা কি? হোয়াট ইজ আলফা কণা? আলফা পার্টিকেল কি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা। এখন হিলিয়াম কি বলতো? হিলিয়াম হচ্ছে আমার, তার পারমাণবিক সংখ্যা কত? 2, ভর সংখ্যা কত? 4, মানে তার দুইটা ইলেকট্রন আছে, দুইটা প্রোটন আছে। এই হিলিয়াম যদি দুইটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, তাহলে কি পড়ে থাকবে বলতো? এই হিলিয়াম নিউক্লিয়াসটা পড়ে থাকবে না? প্রোটন নাম্বার 2, ভর সংখ্যা 4, আর হচ্ছে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে। এই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। বুঝা গেল? আর ডিউটেরনে তোমাদের একটু ঝামেলা হয়ে থাকে। ডিউটেরন কি? তোমরা আরেকটা টার্ম পড়ছো, শুনছো কি? ডিউটেরিয়াম। কই পড়ছিলাম মনে পড়ে? ডিউটেরিয়াম পড়ছিল হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ ছিল। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3টা আইসোটোপ ছিল, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটা কিন্তু ডিউটেরন, নট ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম কিন্তু ছিল হাইড্রোজেনের আইসোটোপ, এটা কিন্তু ডিউটেরন কণা। মনে থাকবে? তাহলে এইটুকু কি তোমরা বুঝতে পারলে? একটু জানাও তো কমেন্ট করে। জি ভাইয়া, এইটুকু আমরা বুঝতে পেরেছি, যদি বুঝে থাকো। আচ্ছা, কতদিনে সিলেবাস শেষ করবো, তাই না? আমরা হচ্ছে সিলেবাস খুব কম সময়ের মধ্যে হচ্ছে শেষ করে দেবো। তাহলে দেখো, আলফা কণা, ডিউটেরন কণা, এটুকু আমরা বুঝতে পারলাম। অস্থায়ী মূল কণিকা কি কি আছে আমরা যদি দেখতে চাই, অস্থায়ী মূল কণিকা কত আছে জানো? প্রায় 200-র অধিক আছে। কি? 200-রও বেশি অস্থায়ী কণিকা আছে। তো আমাদের তো এতগুলো অস্থায়ী কণিকা মনে রাখা লাগবে না, 7-8টা মনে রাখবো, যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়। কেমন? তার মধ্যে কি কি আছে? 1 নম্বরে যদি আমরা লিখতে চাই, নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, ম্যাসন, গ্রেভিটন, বোসন, মিওন, আর হচ্ছে পাইওন। এই কয়েকটা মনে রাখতে পারলে হইলো। ভাই, যারা যারা মেডিকেলে পরীক্ষা দিবা, তাদের এইগুলোও কি মনে রাখতে হবে। তাহলে এগুলা কেমনে মনে রাখবো? এটা মনে রাখা যায় একটা ছন্দের মাধ্যমে। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। কিভাবে দেখো তো, লক্ষ্য করো। এই যে নিউ, নিউ আন্টি, নিউতে হচ্ছে আমার অ্যান্টি নিউট্রিনো, সরি নিউট্রিনো, নিউ আন্টিতে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, নিউ আন্টির পাজি, পাজিতে হচ্ছে পজিট্রন, পাজি মেয়েতে হচ্ছে ম্যাসন। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। গার্ডেনে হচ্ছে গ্রেভিটন, বসেতে হচ্ছে বোসন, বসে মন পেল, মনতে হচ্ছে মিওন, পেলোতে হচ্ছে পাইওন। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। নিউ আন্টি, একজন আন্টি, নিউ আন্টির একজন পাজি মেয়ে আছে, সে গার্ডেনে বসে কি পায়? মন পায়, অন্য মানুষের মন পায়। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেলো। তাহলে এই স্লাইডটা থেকে তোমরা একটা না একটা এমসিকিউ পাবাই। কিভাবে পাইতে পারো? নিচের কোনটি স্থায়ী মূল কণিকা, এভাবে পাইতে পারো। নিচের কোনটি স্থায়ী মূল কণিকা নয়, ওইভাবে পাইতে পারো। কম্পোজিট কণিকাকে, কম্পোজিট কণিকা নয়, কিভাবে পাইতে পারো। তাহলে তোমরা যদি শুধু কম্পোজিট কণিকা আর হচ্ছে স্থায়ী কণিকা মনে রাখো, এগুলো মনে রাখা লাগবে না, কারণ এই দুইটা ছাড়া বাকি যে আছে সবই কি? অস্থায়ী মূল কণিকা। তাহলে এই চার্টটা কি তোমরা বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো একটু জানাইও, আমি হচ্ছে পরবর্তী অংশে যাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে মূল কণিকা থেকে যে রকম প্রশ্ন আসতে পারে ওগুলো আমরা দেখা ট্রাই করছি। এখন আসি হচ্ছে এই যে এই চার্টটাও একটু তোমাদের মনে রাখতে হবে।
ইলেকট্রনের ভর কত আর হচ্ছে চার্জ কত, তারপর হচ্ছে প্রোটনের ভর কত, প্রোটনের চার্জ কত। তাছাড়া একটা জিনিস মনে রাখতে, আপেক্ষিক চার্জ যেটা আছে, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1, প্রোটনের হচ্ছে পজিটিভের 1 আর নিউট্রনের হচ্ছে 0। এগুলো তো আমরা জানি, একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাই না? এগুলোর কোনো ট্রিক্স নেই, নর্মাল আমাদের এটা মেমোরাইজ করে রাখতে হবে, বুঝা গেল? কিন্তু এই তিনটা নিয়ে একটু কথাবার্তা আছে। প্রোটনের কেন পজিটিভের 1, নিউট্রনের কেন 0, ইলেকট্রনের কেন -1, আপেক্ষিক চার্জটা কেন তাদের এরকম। এখান থেকে নর্মালি হচ্ছে খতে একটা প্রশ্ন আসার মতো যে কেন প্রোটন ইজ ইকুয়ালস টু পজিটিভের 1, কেন নিউট্রন ইজ ইকুয়ালস টু 0, কেন এটা 0। এটা খতে আসতে পারে এবং হচ্ছে ঢাবি রিটেনও আসতে পারে, খতে আসতে পারে এবং ঢাবি রিটেনও আসতে পারে। চলো এইটুকু একটু আমরা পড়াশোনা করি। আচ্ছা, আমরা তো কি শিখলাম বলো তো? আমরা একটা পরমাণুকে ভাঙলাম, পরমাণুকে ভেঙে কি পাইলাম? 3 ধরনের কণিকা পাইলাম, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা, ঠিক আছে? তার মধ্যে স্থায়ী কণিকার মধ্যে কারে কারে পাইলাম? ইলেকট্রনকে পাইলাম, প্রোটনকে পাইলাম এবং নিউট্রনকে পাইলাম, এই তিনটা পাইলাম। এই তিনটার মধ্যে তোমাদের কি মনে পড়ে? একটু পড়াশোনা যদি আমরা একটু করতে চাই, দেখো কেন্দ্রে একটা পরমাণু ধরো, এটার কেন্দ্রে কে কে থাকে? কেন্দ্রে তো পজিটিভ চার্জ, এটা আমরা কার বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জানতে পারি, এগুলো আমরা 9, 10-এও পড়ে আসছি। তাহলে কেন্দ্রে কে কে থাকে? কেন্দ্রে থেকে হচ্ছে আমার প্রোটন এবং হচ্ছে নিউট্রন। আর ইলেকট্রন কই থাকে বলো তো? শেলের মধ্যে রোটেট করতে থাকে। তাহলে কেন্দ্রে নিউক্লিয়াসে কে কে থাকে বলো তো? প্রোটন এবং নিউট্রন। মানে নিউক্লিয়াস বলতে কি বোঝায়? সেখানে প্রোটন আছে এবং নিউট্রন আছে, তাই তো? এখন যদি আমরা পরমাণুর নিউক্লিয়াসকে ভাঙাই, প্রোটনকে এবং নিউট্রনকে যদি ভাঙাইতে চাই, কি কি পাবো জানো? কোয়ার্ক পাবো। নিউক্লিয়াসকে ভাঙাইলে কি পাওয়া যায়? কোয়ার্ক। কোয়ার্ক কি ভাই? কোয়ার্ক হচ্ছে শক্তির একটা প্যাকেট বা একগুচ্ছ শক্তি, প্যাকেট আকার। আমরা কি জানি বলতো? শক্তির একটা কি, ফোটন কি এক প্রকার শক্তি। ফোটন কিভাবে ট্রান্সফার হয়? প্যাকেট প্যাকেট আকারে। ওই প্যাকেটগুলোকে কি বলা হয়? কোয়ার্ক বলা হয়, বুঝা গেল? প্যাকেটগুলোকে কি বলা হয়? কোয়ার্ক বলা হয়। আচ্ছা, কোয়ার্ক হচ্ছে শক্তির একটা গুচ্ছ, এটুকু মনে রাখতে পারলে হলো। এখন কোয়ার্ক কয় ধরনের পাওয়া যাইতে পারে? একটা নিউক্লিয়াসকে যদি ভাঙি আমরা তো কোয়ার্ক পাবো। কোয়ার্ক কয় ধরনের পাবো? আমরা 2 ধরনের। একটা পাবো হচ্ছে আমরা স্থায়ী কোয়ার্ক, আরেকটা কি পাবো জানো? অস্থায়ী কোয়ার্ক। অস্থায়ী কোয়ার্ক পাবো। এখন ভাইয়া স্থায়ী কোয়ার্ক আবার কয় ধরনের হইতে পারে সেটা যদি আমরা একটু পড়াশোনা করতে চাই, স্থায়ী কোয়ার্ক হইতে পারে আমাদের 2 ধরনের। স্থায়ী কোয়ার্ক কয় ধরনের হইতে পারে? 2 ধরনের। একটা হইতে পারে আপ কোয়ার্ক, আরেকটা হইতে পারে আমার ডাউন কোয়ার্ক। ডাউন কোয়ার্ক, বুঝা গেল? আর অস্থায়ী কোয়ার্ক কয় ধরনের হইতে পারে জানো? অস্থায়ী কোয়ার্ক হইতে পারে আমার 4 ধরনের। অস্থায়ী কোয়ার্ক হইতে পারে আমার 4 ধরনের। একটাকে বলা হয় স্ট্রং, বটম, চার্ম, টপ। তাহলে মনে রাখা, টপ মানে কি উপরে, বটম মানে কি নিচে, স্ট্রং মানে শক্তিশালী, চার্ম মানে ধরনেও দুর্বল, এবং মনে রাখা যায়। তাহলে স্ট্রং চার্ম টপ বটম, স্ট্রং চার্ম টপ বটম, এই টোটাল 6 ধরনের কোয়ার্ক পাই। যদি বলে ভাই কোয়ার্ক কয় ধরনের? 6 ধরনের। কয় প্রকারে? 2 প্রকারের, স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী কোয়ার্ক কয় ধরনের? 2 ধরনের, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। অস্থায়ী কোয়ার্ক কয় ধরনের? 4 ধরনের, স্ট্রং বটম, স্ট্রং, তারপর হচ্ছে চার্ম টপ বটম, স্ট্রং চার্ম টপ বটম, বুঝে গেল? এইটুকু গেল। এখন আরেকটু জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ডাউন কোয়ার্কের একটা মান আর ভ্যালু আছে, আপ কোয়ার্কের একটা ভ্যালু আছে। ডাউন কোয়ার্কেরটাকে আমরা নর্মালি ধরি হচ্ছে 2/3 ইলেকট্রনের চার্জ, 2/3 ইলেকট্রনের চার্জের সমান, পজিটিভের, অবশ্যই কিসের? এটা পজিটিভের। আর ডাউন হচ্ছে 1/3 অফ ইলেকট্রনের চার্জ, কিন্তু এটা আমার নেগেটিভের। এইটুকু শুধু একটু এক্সট্রা মনে রাখতে হবে, বুঝে গেল? এখন আমরা ওই প্রশ্নটা আনসার করতে পারবো। সেই প্রশ্নটা আনসার করতে পারবো, সেটা হচ্ছে প্রোটন কেন হচ্ছে পজিটিভের 1, নিউট্রন কেন 0? প্রোটন কেন পজিটিভের 1, নিউট্রন কেন 0? এখন আমরা দেখো, প্রোটনকে যদি ভাঙাইতে চাই, প্রোটন এটাকে ভাঙাইলে আমরা কি পাবো জানো? আমরা পাবো 2টি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক, তাহলে দেখো আমরা যদি মান বসাইতে চাই, 2টি আপ কোয়ার্ক, একটা আপ কোয়ার্কের মান কত? 2/3, 2টা যেহেতু, তাহলে এটাকে আমি আরেকটা দিয়ে দিই 2/3।
ডাউন কোয়ার্কের মান কত 1/3, এটা কি মাইনাসের, বুঝা গেল। এখন যদি তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, নর্মাল সিম্পলিফাই করো, দেখো কি আসতেছে, লসাগু তো 3, 2 + 2 - 1, আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, উপর হচ্ছে 3/3 মানে হচ্ছে 1, যেটা হচ্ছে আমার পজিটিভের 1। দ্যাটস ওয়াই প্রোটন ইজ ইকুয়ালস টু পজিটিভের 1, প্রোটন ইজ ইকুয়ালস টু পজিটিভের 1। বুঝতে পেরেছো? এইটুকু বুঝছো কিনা জানো? এই তোমরা এই ক্লাসটা শেয়ার দিছো? যারা যারা ক্লাসটা শেয়ার দাও নাই তাদেরকে কিন্তু ক্লাসের পিডিএফটা দেওয়া হবে না, বলে দিচ্ছি। এইটুকু কি বুঝতে পেরেছেন? একটু জানায়েন তো। একটু কমেন্ট করে জানেন যে এইটুকু ঠিক বুঝছেন কিনা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার নিউট্রন কেন জিরো সেখানে আসি। নিউট্রন জিরো হওয়ার রিজন হচ্ছে, দেখো নিউট্রনকে যদি আমি ভাঙাই তখন কি পাবো জানো? দুইটা পাবো ডাউন কোয়ার্ক আর একটা পাবো হচ্ছে আপ কোয়ার্ক, বোঝা গেল? তাহলে দেখো দুইটা ডাউন কোয়ার্কের মান কত? -1/3 +2/3 বা 2/3। ওকে, নর্মাল ক্যালকুলেশন যদি করতে চাও 3 আসবে, 3 -1 পজিটিভের 2, মানে দেখো তো উপরে কত 0 চলে আসতেছে, নিচে 3 মানে 0 0। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে তার কারণ, প্রোটন কেন পজিটিভের। এটা খতে আসতে পারে, হ্যাঁ, এর নর্মালি এখন এটা ইয়াতে আসে নাই, তোমাদের কি বলে, খতে কখনো আসে নাই, আসতে পারে খ। এবং ঢাবি রিটেন, ডিইউ রিটেন আসতে পারে। একটু ক্লিয়ার? আশা করি বুঝছেন। একটু জানেন তো কমেন্ট করে যে জি ভাই এটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা চলেন আমরা সামনে যাই। আচ্ছা আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে 26 ব্যাচের কামব্যাক কোর্স আছে, সেখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ওপর 40টা করে আমরা লাইভ ক্লাস নিব, এবং যে চ্যাপ্টারগুলো থেকে সিকিউ সবচেয়ে বেশি আসে ওই চ্যাপ্টারগুলোর উপর ক্লাস থাকবে বেশি। নর্মালি তোমাকে রসায়ন দিয়ে যদি কথা বলি, যে আমাদের কর্মমুখী রসায়ন একটা সিকিউ আসতে পারে, না আসতে পারে, তো ওই চ্যাপ্টারের উপর আমরা 2টা ক্লাস রাখছি। আর যেমন গুণগত রসায়ন 4টা ক্লাস, জৈব রসায়নের উপর তোমরা 8টা থেকে 9টা ক্লাস পেয়ে যাবে। এরকম 40টা ক্লাসের মাধ্যমে হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসটা শেষ করে দেবে, এবং হচ্ছে ফুল সিলেবাস। তো তোমরা যারা এখনও আমাদের কোর্সে এনরোল করো নাই, তোমরা কিন্তু চাইলে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। আর আমাদের কোর্স ফি কিন্তু খুবই সীমিত, মাত্র 2490 টাকা, বোঝা গেল? মাত্র 2490 টাকা। তাই আর তার সাথে একটা স্পেশাল ডিসকাউন্ট, মানে ফিচার কি জানো আমাদের, তোমরা বাংলা ইংরেজি আইসিটি এই তিনটাও পেয়ে যাবা। বাংলা ইংরেজি আইসিটি পেয়ে যাবা, এই মহসিন স্যারের ক্লাস, তারপর হচ্ছে আইসিটি, এই সবগুলোর কি 40টা করে তোমরা ক্লাস পেয়ে যাবে। এই তিনটে কিন্তু তোমাদের একটা গিফট, আর এই 4টা হচ্ছে মূলত কোর্সের ফিচার। কেমন? তাহলে তোমরা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। আচ্ছা এখন আমরা আরও সামনে আগাই। আচ্ছা এতক্ষণ যা যা পড়লাম ওইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আইসো রিলেটেড যে টপিকটা আছে আমাদের, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, তারপর হচ্ছে তোমার আইসো নিউট্রন, তারপর আইসোমার, এসব জিনিসপাতি নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা আইসো শব্দের অর্থ কি বলতো? একই, তাই না? আর স্টোপ মানে কি বলতো? স্থান, একই জায়গা থেকে উৎপন্ন যারা। তেমনই হচ্ছে একটা টার্ম হচ্ছে আমরা শিখবো প্রথমে আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি, এটা আমি প্রত্যেকটাকে ভাগ ভাগ করে দেখাইতে পারতাম ভাই, খুবই ইজি জিনিস, এতগুলো ভাগ করার দরকার নাই, কারণ তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো। তাহলে আইসোটোপ মানে হচ্ছে তার জায়গাটা সেম হবে। কোথাকার জায়গা সেম হবে? পর্যায় সারণীর অবস্থান কি হবে? সেম হবে। তাহলে পর্যায় সারণীর অবস্থান যদি সেম হয় তাহলে আইসোটোপ কি হবে? একই পরমাণুর হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে তোমরা যদি একটু লক্ষ্য করো, আইসোটোপের প্রোটন সংখ্যা কি থাকবে বলো তো?
সমান থাকবে। কারণ কি বলতো, আইসোটোপের প্রোটন নাম্বার সমান হওয়ার কারণ কি, তাদের পর্যায় সারণীর অবস্থান কি হবে, সেম হবে। কিন্তু ভাই নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যাটা কি হবে, ভিন্ন হবে। যদি প্রোটন সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা ভিন্ন হবে। তাহলে ভর সংখ্যা কখন ভিন্ন হবে বলতো, যদি তার নিউট্রন সংখ্যা কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তাহলে তার নিউট্রন সংখ্যাও কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, ভর সংখ্যাও ভিন্ন হয়ে যাবে। বাকি সব কিছু দেখো একই থাকবে। যেমন দেখো পর্যায় সারণীর অবস্থান সেম থাকবে, তারপর হচ্ছে পরমাণু একই থাকবে, রাসায়নিক ধর্মটা কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। একটা এক্সাম্পল যদি দেখো, হাইড্রোজেনের আমরা 3টা আইসোটোপ জানি। একটাকে বলা হয় প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের সবার পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার কি 1, কিন্তু ভর সংখ্যা দেখো ভিন্ন। আর ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তার কি হয়ে গেছে বলতো, নিউট্রন সংখ্যাও ভিন্ন হয়ে গেছে। একইভাবে দেখো আইসোটোন, তাহলে আইসোটোন দন্তন্য আছে শেষে, আমরা মনে রাখবো নিউট্রন দন্তন্য আছে, তাহলে শুধু নিউট্রন সংখ্যাটা সেম থাকবে। দেখো তো কি, শুধুমাত্র নিউট্রন সংখ্যা সেম থাকবে, আর বাকি যা যা আছে সব দেখো ভিন্ন 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 ভিন্ন। তাহলে একটা জিনিস মনে রাখবো, যেহেতু নিউট্রন, আইসোট্রন আর নিউট্রন দন্তন্য দন্তন্য আছে, সো শুধু নিউট্রন সংখ্যাটা কি থাকবে, সমান থাকবে, বাকি সব কি থাকবে, ভিন্ন ভিন্ন থাকবে। বোঝা গেল? তাহলে নিউট্রন সংখ্যাতে সমান থাকবে মাত্র হচ্ছে আইসোটোনের মধ্যে সমান থাকবে একমাত্র হচ্ছে নিউট্রন। তাহলে দুইটা পরমাণু কি ভিন্ন ভিন্ন হইতে হবে, দেখো ভিন্ন ভিন্ন। সিলিকন, ফসফরাস দুইটারই দেখো প্রোটন নাম্বারও ভিন্ন, তারপর হচ্ছে ভর সংখ্যাও ভিন্ন। দ্যাটস ওয়াই তার নিউট্রন নাম্বারটা কিন্তু সমান হয়ে গেছে। 30 থেকে যদি 14 বিয়োগ করে যত থাকবে, 31 থেকে 15 বিয়োগ করলে সেম থাকবে 16, যেটা, তাই না? তারপরে আসে হচ্ছে আইসোবার। বারতে মনে রাখবো হচ্ছে আমরা ভর সংখ্যা। বারতে কি মনে রাখবো, ভর সংখ্যা। একমাত্র হচ্ছে সমান কে থাকবে বলতো, ভর সংখ্যাটা একমাত্র সমান থাকবে, আর বাকি যা যা ক্রাইটেরিয়া আছে সব কি ভিন্ন থাকবে। দেখো এই দুইটার মধ্যে জিঙ্ক আর কপারের মধ্যে দেখো তার ভর সংখ্যা শুধু সমান 64, কিন্তু তার প্রোটন নাম্বারও ভিন্ন এবং নিউট্রন নাম্বারও কি ভিন্ন। বোঝা গেল? তারপরে আসা হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন, এটা হচ্ছে এডমিশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আইসো ইলেকট্রন থেকে। দুইটা যৌগ কখন আইসো ইলেকট্রনিক হবে, যখন দুইটা যৌগের মধ্যে ইলেকট্রন সংখ্যা কি থাকবে, সমান থাকবে, অথবা পরমাণু বলতে পারি, অণু বলতে পারি। তো দুইটা পরমাণু কখন আইসো ইলেকট্রন হবে, যখন তাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে, বা দুইটা আয়ন কখন আইসো ইলেকট্রন হবে, এরকম আর কি। আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের প্রোটন নাম্বার কত, 8, তাহলে তার ইলেকট্রন কত, 8টা। ইলেকট্রন কত, 8টা ইলেকট্রন। বুঝা গেল? কিন্তু U2 মাইনাস কি বুঝাচ্ছে বলতো, এই U2 মাইনাস বুঝাচ্ছে হচ্ছে অক্সিজেন কি করতেছে, দুইটা ইলেকট্রন কি করতেছে, গ্রহণ করতেছে। তাইলে কি হয়ে গেছে, তার ইলেকট্রন 10টা হয়ে গেছে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে 10টা হয়ে গেছে। এখন যদি আমি সোডিয়ামকে বলি, সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়ে যাবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে না, সোডিয়াম প্লাস হয়ে যাবে। তাহলে তার এক ইলেকট্রন ছিল 11টা, একটা দিয়ে দিছে, সোডিয়াম প্লাসের ইলেকট্রন কয়টা, 10টা। তাইলে লক্ষ্য করো সোডিয়াম প্লাস সোডিয়াম আয়ন আর হচ্ছে O2 মাইনাস আয়ন, এই দুইটা একে অপরের কি বলতো, এই দুইটা একে অপরের আইসো ইলেকট্রন, এই দুইটা একে অপরের আইসো ইলেকট্রন। বুঝে গেল আইসো ইলেকট্রনের ব্যাপারটা? আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝছো কি, জানাই তো একটু কমেন্ট কইরা যে আইসো ইলেকট্রনের ব্যাপারটা বুঝছো কিনা তোমরা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এই এই আরেকটা জিনিস কনফিউশন যেটা থেকে তৈরি হয় তোমাদের, সেটা হচ্ছে ভাই ইলেকট্রন সংখ্যা, যোজনী ইলেকট্রন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যা। যে কোনো একটা যৌগ যদি দিয়ে দেয়, তার যোজনী ইলেকট্রন সংখ্যা বের করতে বলতে পারে, তোমার নর্মাল ইলেকট্রন সংখ্যা বের করতে বলতে পারে, এবং হচ্ছে তার নিউট্রন সংখ্যাও কি বের করতে বলতে পারে। তাহলে এই অংশটার মধ্যে আমাদের অনেকখানি ঝামেলা সৃষ্টি হয়ে যায়। যেমন ধরো একটা আয়ন দিছে, কার্বনেট আয়ন, তার যোজনী ইলেকট্রন কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, এই জিনিসগুলো আমরা বের করব। প্রথমে আসো আমরা ইলেকট্রন সংখ্যা বের করি। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবে, এখানে কে কে আছে, কার্বন আছে, কার্বনের ইলেকট্রন আছে, অক্সিজেন আছে, তাই তো এই দুইটা যৌগ মৌল আছে এখানে। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত বলো তো, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, সো তার ইলেকট্রন সংখ্যা কত হবে, 6 হবে। এখন আসি অক্সিজেন, অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে, 8টা, কিন্তু অক্সিজেন এখানে কয়টা আছে, 3টা আছে।
তাহলে অক্সিজেনের জন্য আমার কি হয়ে যাবে বলো তো, 8 এর সাথে 3 গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। এটুকু কি বুঝতে পেরেছেন? তারপর একটা জিনিস লক্ষ্য করেন, 2 মাইনাস আছে, মানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, সে ইলেকট্রন গ্রহণ করছে। ক্যাটায়ন মানে কি, ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে রূপান্তরিত হয়। অ্যানায়ন কখন হবে, যখন সে ইলেকট্রন গ্রহণ করবে, মানে সে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তো 2টা আমার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই হচ্ছে আমার কার্বনের আয়নের টোটাল ইলেকট্রন সংখ্যা। তাহলে কত হবে বলো তো, 3 8 24 আর 6 কত, 30, 32। বুঝতে পেরেছেন? এটুকু ক্লিয়ার? ওকে। তারপর যে সালফেট আয়নে আসে, দেখেন সালফেট আয়নে সালফার আছে, তারপর অক্সিজেন আছে, তাই তো? সালফারের কত, 16, অক্সিজেন কয়টা আছে, 4টা, একটার জন্য অক্সিজেনের জন্য 8, তাহলে 4 8 32, 32। আর যেহেতু অ্যানায়ন সেহেতু কি হবে, পজিটিভের 2 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখেন তো, 32 আর 2 হচ্ছে 34, 34 আর 16 কত, 50। ক্লিয়ার? এভাবে হচ্ছে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এটা কিন্তু এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। আর যে আয়নগুলো নিলাম, যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো নিলাম, এগুলো হচ্ছে বারবার পরীক্ষায় আসে, সো এটা নেওয়া হলো আর কি। নাইট্রেটটা বের করেন তো, নাইট্রোজেনের কত হবে বলেন তো? নাইট্রোজেনের হচ্ছে আমার 14, সরি ইলেকট্রন তো, নাইট্রোজেন হচ্ছে 7 প্লাস অক্সিজেন আছে 3টা, 3 8 24, যেহেতু নেগেটিভ 1 সেজন্য পজিটিভের 1 হবে। কত হবে বলেন তো, 24 25, 25 আর হচ্ছে 7 মানে 32। বুঝতে পারলেন? তারপর অ্যামোনিয়াম আয়নে আসেন, নাইট্রোজেন কত, 7, হাইড্রোজেন কত, 4টা, 4, পজিটিভের 1, এখানে কি পজিটিভ, পজিটিভ মানে কি ইলেকট্রন দিয়ে দিছে, সো 1 মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে বলেন তো, 7 4 11, 11 থেকে 1 চলে গেছে, তাহলে 10। আশা করি ইলেকট্রন সংখ্যা গণনা বুঝতে পেরেছেন। ইলেকট্রন সংখ্যা গণনা বুঝতে পেরেছেন। আপনার কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। ভুল হইলে শুধু এই জায়গার মধ্যেই হবে, আর কোথাও না। পজিটিভ থাকলে যোগ করতে হবে, নেগেটিভ থাকলে বিয়োগ করতে, সরি পজিটিভ থাকলে বিয়োগ করতে হবে, নেগেটিভ থাকলে যোগ করতে হবে। রিজন কি, পজিটিভ মানে ক্যাটায়ন, ক্যাটায়ন কিভাবে তৈরি হয়, ইলেকট্রন ত্যাগ করে, সো আমি সেটা বিয়োগ করে দিব। আর অ্যানায়ন কখন হয়, ইলেকট্রন গ্রহণ করে, সো আমি সেটা যোগ করে দিব। এই হচ্ছে কথাবার্তা। এবার সেই যোজনী ইলেকট্রন। ভাইয়া যোজনী ইলেকট্রন জিনিসটা কি? ভ্যালেন্স ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন হচ্ছে আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে, মানে সর্ববহিস্থ শক্তি স্তরে টোটাল কয়টা ইলেকট্রন আছে, সেটাকে বলা হয় তার যোজনী ইলেকট্রন। তোমাদের কিন্তু খতে একটা প্রশ্ন প্রায়ই আসে যে যোজনী এবং যোজনী ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তাই না? এটা ক্ষয়ের জন্য তোমরা পড়ে নিও। এবার এই কার্বনেট আয়নের যদি আমরা যোজনী ইলেকট্রন বের করতে চাই, কার্বনেট আয়নের যদি আমরা যোজনী ইলেকট্রন বের করতে চাই, একটু লক্ষ্য করো, কার্বনের যোজনী ইলেকট্রন কত, একটু আমরা প্রিভিয়াস একটা স্লাইড নিয়ে পড়াশোনা করি। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, প্রথম শেলে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো, 2টা, পরের শেলে কয়টা থাকবে, 4টা, টোটাল 6টা হবে, 1 2 3 4, টোটাল 6টা হয়েছে, তাই তো? তাহলে কার্বনের যোজনী ইলেকট্রন কত বলো তো, আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে, আউটার শেলে আছে 4টা ইলেকট্রন। বুঝা গেল? এই হচ্ছে তার যোজনী ইলেকট্রন। আরেকটা এক্সাম্পল যদি দিই, ধরো আমার সালফারের যোজনী ইলেকট্রন কত হবে? তাহলে ইলেকট্রন কনফিগারেশন করো, 1s2 2s2 2sp6 3s2 কত গেল, 10 12, 3p 12 গেল না, 10 12, হ্যাঁ 16 তো 4। দেখো তাহলে এখানে আউটার শেল কোনটা বলো তো, আউটার শেল হচ্ছে এই যে 3 অরবিটাল, এটা হচ্ছে বাইরের শক্তি স্তর। তাহলে বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে লক্ষ্য করো, 2 আর 4, মোটা 6টা ইলেকট্রন আছে। তাহলে সালফারের যোজনী ইলেকট্রন কত হবে, 6 হবে। তাহলে এভাবে হচ্ছে আমরা যোজনী ইলেকট্রন বের করতে পারি। এখন যদি আমরা এখানে আসি, দেখো এখানে কে কে আছে, কার্বন আছে আর হচ্ছে আমার অক্সিজেন আছে, এই দুইটাই তো, তাই তো? যোজনী ইলেকট্রন যেহেতু বের করব, তাহলে কার্বনের যদি লক্ষ্য করো, কার্বনের যোজনী ইলেকট্রন কত, এখন বের করলাম 4, কারণ টোটাল ইলেকট্রন 6টা, প্রথম শেলে 2টা, পরের শেলে 4টা। অক্সিজেনের কয়টা ইলেকট্রন, 8টা, তাহলে প্রথম শেলে কয়টা, 2টা, পরের শেলে 6টা। তাহলে অক্সিজেনের যোজনী ইলেকট্রন কত, 6, তাহলে 4 যোগ 6, তারপর আর কি আছে, অক্সিজেন কয়টা আছে, 3টা আছে, তাহলে 6কে আমার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। বুঝতে পেরেছেন? আর কয়টা ইলেকট্রন আছে, আর আছে 2টা প্লাস 2। এখন যদি এটা ক্যালকুলেশন করেন কত আসে, 3 6 18, 18 আর 2 20, 20 আর 4 কত, 24। এখন আপনাদের সাথে একটা প্রশ্ন, দেখেন কার্বনেট আয়নের যোজনী ইলেকট্রন হচ্ছে 24,
কার্বনেট আয়নের টোটাল ইলেকট্রন হচ্ছে 32। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটা যৌগের যোজনী ইলেকট্রন অবশ্যই তার টোটাল ইলেকট্রন থেকে কম হবে। কি বললাম, একটা যৌগের যোজনী ইলেকট্রন তার টোটাল ইলেকট্রন থেকে অবশ্যই কম হবে, এটা মনে রাখবেন। এটা একটা থিওরির মতো মনে রাখবেন, যে কোনো যৌগের যোজনী ইলেকট্রন তার টোটাল ইলেকট্রন থেকে কি হবে, কম হবে। ক্লিয়ার? একইভাবে যদি আমরা সালফেট আয়নের বের করতে চাই, লক্ষ্য করো সালফারের কত আউটার শেল ইলেকট্রন 6টা, অক্সিজেনের কয়টা, 6টা, অক্সিজেন আছে 4টা, তাহলে 4 6 24। যেহেতু 2টা গ্রহণ করছে তাহলে 2 যোগ হয়ে যাবে। লক্ষ্য করো কত হচ্ছে 24 আর 6 কত 30 32। এখানেও তোমরা লক্ষ্য করো, এখানে তার যোজনী ইলেকট্রন 32 কিন্তু তার টোটাল ইলেকট্রন ছিল কত 50। মানে যৌগের টোটাল ইলেকট্রন যোজনী ইলেকট্রন থেকে বেশি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এখানে আসো, নাইট্রেটে আসো। নাইট্রেটে যদি যাই, নাইট্রোজেনের কত যোজনী ইলেকট্রন বলতে পারো 5, কারণ প্রথম শেলে 2টা, পরের শেলে 5টা, 5 নাইট্রোজেনের। অক্সিজেন আছে 3টা, 3 6 18 আর +1, কারণ একটা গ্রহণ করছে। তাহলে কত হবে 18 আর 19 কত বলো তো, 18 কে 19, 19 আর 5 কত 24টা। একইভাবে দেখো 32, এখানে কিন্তু 24। তারপর অ্যামোনিয়াম আয়নের দেখো, নাইট্রোজেনের কত 5 প্লাস হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 4, আর যেহেতু একটা দিয়ে গ্রহণ করছে ত্যাগ করছে, সো -1। তাহলে কত হবে 4 আর 5 হচ্ছে 9, 9 থেকে 1 চলে গেল, কত হলো 8 হলো। ক্লিয়ার? এই যে, তাও দেখো এটা থেকে কম আছে 10। আশা করি টোটাল ইলেকট্রন আর যোজনী ইলেকট্রন জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এটা কি তোমরা বুঝছো? টোটাল ইলেকট্রন আর যোজনী ইলেকট্রনের মধ্যে বেসিক পার্থক্য। এখন আসি নিউট্রন সংখ্যা। এটা আমরা সবাই পারি, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলি, সেই জন্য এটা দেখানো। নিউট্রন সংখ্যা বের করো। তাহলে দেখো, আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, এটা আমি কি কালার দেবো, এই কালারটা দেই না, সাদা। দেখো প্রথমে আবার কার্বনেটের নিউট্রন সংখ্যা দেখো, কার্বনের নিউট্রন সংখ্যা কত, কার্বনের আচ্ছা নিউট্রন সংখ্যা কেমনে বের করে মনে আছে? দেখো নিউট্রন একটা, এটা হচ্ছে ভর সংখ্যা সমান সমান কি নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কি হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো কার্বনের যদি বের করতে চাই, কার্বনের কত পারমাণবিক বা প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা কত 12। তাইলে যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই কার্বনের জন্য 12 - 6 কত হবে বলো তো, কার্বনের নিউট্রন নাম্বার কত 6। একইভাবে যদি আমরা নাইট্রোজেনের বের করতে চাই, নাইট্রোজেনের কত বলো তো 7 14, তাই তো? তাহলে নিউট্রন কত হবে 14 - 7 কত হচ্ছে 7 হচ্ছে। সালফারের দেখো, সালফার 32 16, তাহলে নিউট্রন কত হবে 32 হবে। এবার আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। এবার আসো আমরা যদি বের করি, কার্বনের নিউট্রন সংখ্যা কত 6 প্লাস অক্সিজেনের নিউট্রন সংখ্যা কত, অক্সিজেন হচ্ছে 8 আর ভর সংখ্যা 16 মানে 8। তাহলে 8 অক্সিজেন কয়টা আছে 3টা আছে, তাহলে 3 8 24, 3 8 24। এখন ভাই আর কত আছে 2 + 2 কত +2 কত হচ্ছে দেখো তো 24 6 30 32 32। বুঝলেন? বুঝা গেল? এই কেউ কি বুঝছেন জানাইতে পারবেন? ভুল হয়েছে না কোথাও? আচ্ছা ভাইয়ারা, আমরা কি বের করতেছি নিউট্রন, তাহলে আমি কেন ইলেকট্রনকে যোগ করতেছি? এই -2 কি সেটা ইলেকট্রন গ্রহণ করছে ভাই, এখানে কি প্লাস মাইনাস আসবে নিউট্রনে? এই প্লাস মাইনাস আসবে না। তা আমাদের ভুলটা কোথায় হয়, আমরা এই ইলেকট্রনটাকে ভুলে এখানে যোগ করে দেই। সো এখানে শুধু এইটুকুই থাকবে, এগুলা কিছু আসবে না। তাহলে নিউট্রন কত হলো 30টা, নিউট্রন কত হলো 30টা। বুঝতে পেরেছেন? পরেরটা আসেন কেন, সালফার। সালফারের নিউট্রন কত 16 প্লাস অক্সিজেনের কত 8, কয়টা আছে 4টা, 4টা 32। এখন আমি কি 2 যোগ করব, আর এই 2 কি ছিল ইলেকট্রন না, নিউট্রন তো আর না, ইলেকট্রন। সো ইলেকট্রন তো আসবে না, তাহলে এইটুকুই থাকবে 16 আর 32 কত বলেন তো 48, তাই তো 48। পরে আসেন কে নাইট্রেটের মধ্যে, নাইট্রোজেনের কত নিউট্রন 7, অক্সিজেন কয়টা আছে 3টা, তাহলে 3 8 24। নেগেটিভের কোনো কাজ আছে নাই, তাহলে 24 আর 7 কত বলো তো, 24 আর 7 হচ্ছে 31। এই তো কথাবার্তা। এইবার আসি এখানে অ্যামোনিয়াম আয়নের, নাইট্রোজেনের নিউট্রন কত 7, হাইড্রোজেন কয়টা আছে 4টা,
4 ইজিকোয়াস টু কত 11, তাই না? তাই না? আচ্ছা আরেকটু পড়াশোনা করি দেখেন ভাইয়ারা, হাইড্রোজেন কি, এই যে আমার হাইড্রোজেন, তার প্রোটন কত 1, ভর সংখ্যা কত 1, তাহলে তার নিউট্রন সংখ্যা কত বলেন তো? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা 1 - 1 ইজিকোয়াস টু কত 0। তাহলে হাইড্রোজেন থাকলে তার নিউট্রন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাবে। তাইলে লক্ষ্য করে নিন এবার আপনারা, এখানে কি আমি 4 দিতে পারবো? 4টা হাইড্রোজেন আছে মানে কি তার নিউট্রন তো 4টা নাই, তাইলে এটা কি হবে বলুন তো? এটা শুধু হবে কত 7 প্লাস 0 ইকুয়াল 7। বুঝা গেল? তাহলে তার নিউট্রন সংখ্যা কত হবে? 7 হবে। এটা কি বুঝছেন আপনারা? একটু জানাইতে পারবেন? এটা কিন্তু ভাই একদম বাচ্চা কাচ্চার পড়াশোনা ছিল, সবাই পারে, কিন্তু ভুলগুলো কোথায় আমি কিন্তু সেটা ধরাই দেওয়ার ট্রাই করছি। কোথায় এই যে যখন নিউট্রন চাবে তখন কিন্তু আমরা ওই ইলেকট্রনগুলো গণনা করতে হবে না, আমরা পরীক্ষার মধ্যে এত তাড়াহুড়া করি, ওইটাও গণনা করে আর ওই অপশনটাই আমার প্রথমে থাকবে, আমি ওইটা লাগাই ফেলি। তারপরে কি ভুল হইতে পারে? এই যে হাইড্রোজেনে কি থাকে না, নিউট্রন থাকে না, এটা ভুল হইতে পারে। তারপরে দেখেন ক্যাটায়ন থাকলে কি হয় বলেন তো? বিয়োগ করতে হয়, আর অ্যানায়ন থাকলে যোগ করতে হয়, এটা ঝামেলা হইতে পারে। আর যোজনী ইলেকট্রন কিভাবে বের করে সেটা ঝামেলা হইতে পারে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন একটু জানাইন তো কমেন্ট করে, জি ভাই এটা বুঝতে পেরেছি, একটু জানাইন। ঠিক আছে, ইয়েস ইয়েস। যারা যারা ক্লাসটা শেয়ার দেন নাই তাদেরকে কিন্তু আমি ক্লাসের পিডিএফটা দিব না, বলে দিচ্ছি। আপনারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিন আর ফ্রেন্ডদেরকে মেনশন দিন। ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মানে গুণগত রসায়নের যে বেসিক পার্টগুলো ওগুলো হচ্ছে অনেক বেশি ভাই। এখন ভাই বলতে পারেন যে ভাই এগুলো কি পড়াচ্ছেন? পরীক্ষার কোশ্চেন খুলে দেখো ভাই, এডমিশনের এইচএসসির আইসো ইলেকট্রন, নিউট্রন, আইসোটোপ, মৌলিক কণিকা, এগুলো থেকে প্রশ্ন হচ্ছে প্রতি বছর, তাই না? এখন হচ্ছে আমরা পরমাণুর বিভিন্ন মডেলে চলে যাব। তো মজার বিষয় কি, এই পরমাণু মডেল বাচ্চা কাচ্চার পড়াশোনা এগুলো কোন ক্লাসে ছিল বলতো? তোমাদের 9-10 সিকিউতে এগুলো আসতো, কিন্তু ভাই এইচএসসিতে পরমাণু মডেল থেকে প্রশ্ন খুব কম আসে, আসলেও কি বলে জানো, ওই রাদারফোর্ড পরমাণু আর বোর পরমাণু মডেলের তুলনা আসে। কিন্তু এটার উপর বেস করে, এটার মানে বেসিকটাকে নিয়ে যে এটা তৈরি হয়েছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম নাম্বার, ওখান থেকে আমাদের বেশি পড়াশোনা করতে হবে, প্রশ্ন আসবে। ক্লিয়ার? চলো আমরা সামনে যাই তাহলে। আচ্ছা, বিভিন্ন পরমাণু মডেল তো আছে, হ্যাঁ। এখানে লেখাটা কি হিজিবিজি মনে হচ্ছে না? আমি বুঝাই দিচ্ছি, প্যারা নেই। দেখো, বিভিন্ন পরমাণু মডেল যে আছে আমাদের, ওগুলোর মধ্যে যে কয়েকটা মডেল হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং হচ্ছে আমাদের বইগুলোতে আছে, সেটা হচ্ছে একটা কি, থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপর হচ্ছে তরঙ্গ বলবিদ্যা বা সমারফিল্ড মডেল, এই জিনিসপাতিগুলো আছে, তাই তো? তো আমরা প্রথমে একটা একটা করে শুরু করবো। আমি এই স্লাইডটা তো তোমাদেরকে দিয়েই দিব। দেখো কোনটা কয় সালে, এগুলো তো আমার বলার কিছু মানে মনে প্রয়োজন আছে, এগুলো তোমরা দেখে নিবা কোনটা কত সালে। তবে শুধু বোর পরমাণু মডেল রাদারফোর্ড এটা মনে রাখতে পারলেই হইলো। একটা হচ্ছে 1911, একটা হচ্ছে 1913, 2 বছর পরই হচ্ছে এটা হয়েছিল, বোঝা গেল? তারপরে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, এগুলোর কিছু অল্টারনেটিভ নাম আছে। যেমন যেটা থমসন পরমাণু মডেল, এটার একটা নাম কি কিশমিশ মডেল বা পাম্পনিং মডেল, এটা মনে রাখতে হবে নামটা। অল্টারনেটিভ যে নামটা সেটা মনে রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে রাদারফোর্ড, সেটাকে কি বলা হয় বলো তো? সৌর মডেল বলা হয়। বোর পরমাণু মডেলকে কি বলা হয়? কোয়ান্টাম বলবিদ্যার মডেল বলা হয়। এই জিনিসপাতিগুলো আমাদের একটু জানতে হবে। চলো আমরা একটু পড়াশোনা করি। প্রথমে কি পড়বো? থমসন পরমাণু মডেল। এখান থেকে তোমাদের ভাস্ট কিছুই পড়তে হবে না, শুধু জিনিসটা তোমার একটু মনে রাখতে হবে। জিনিসটা কি ছিল? থমসন পরমাণু মডেল কি বলছে জানো? থমসন পরমাণু মডেল বলছে হচ্ছে এ তরমুজ যেভাবে আঁকায়, হয়েছে কি তরমুজ? হ্যাঁ হয়েছে তো তরমুজ। আচ্ছা তরমুজ, এটা হচ্ছে আমাদের তরমুজ, ওকে। থমসন পরমাণু মডেল বলছে হচ্ছে পরমাণুর মধ্যে যে পজিটিভ চার্জগুলো আছে এগুলো হচ্ছে ফিক্স, এগুলো হচ্ছে আমার কি ফিক্স থাকে, কেমন? তাছাড়া নেগেটিভ চার্জগুলো কি করে?
পরমাণুর মাঝে বিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে। এটা হচ্ছে তরমুজ পরমাণু মডেল বা পাম পুডিং মডেল। বোঝা গেল? একটা তরমুজ যদি হিসাব করি, তার মধ্যে বিচিগুলো আছে না, ফিক্স আকারে থাকে না ওগুলা, তাহলে পজিটিভ অংশটা কি থাকবে, ফিক্স থাকবে, আর ইলেকট্রনগুলো ছড়ানো থাকবে। নেগেটিভ অংশ মানে কি, ইলেকট্রন। এটা হচ্ছে থমসন পরমাণু মডেল। এখান থেকে কিছুই মনে রাখা লাগবে না, শুধু মনে রাখতে হবে ফিক্স থাকে কে, পজিটিভ অংশটা ফিক্স থাকে। এছাড়া আর কোনো পড়াশোনা এখান থেকে করা লাগবে না, এটুকু পারলে হইল। রাদারফোর্ড পরমাণু মডেল, এই রাদারফোর্ড পরমাণু মডেল বাচ্চা কাল থেকে পড়ে আসতেছো, তবে তোমাদের একটা পার্ট তোমরা যেটা 9 10 পড়ানো, সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি বললাম? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ড মডেলের মাধ্যমে, মেন রাদারফোর্ড পরমাণু মডেলের মানে সবচেয়ে বড় সফলতা অর্জন কি বলতো, সেটা হচ্ছে তার নিউক্লিয়াসের অবস্থান বা নিউক্লিয়াসের আবিষ্কার, যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে সেটা আবিষ্কার। সেটা কোন পরীক্ষার মাধ্যমে করছে বিজ্ঞানী রাদারফোর্ড? সেটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে করছে। এখন একটা প্রশ্ন হইতে পারে, আলফা কণা কি ভাইয়া? একটু আগে পড়ে আসছি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা। এটা যদি একটু বুঝতে চাও তোমরা দেখো, এইচএসসি ব্যাচগুলো একটু বোঝানো উচিত। দেখো, এটা হচ্ছে ধরো হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে, আর তার আউটার শেলে কি থাকবে বলেন তো? ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়াম, তার প্রোটন নাম্বার কত বলেন তো? 2, তাই তো? তাইলে তার প্রোটন নাম্বার কত? 2। তার নিউট্রন নাম্বার কত বলেন তো? নিউট্রন নাম্বার 2, কারণ কি 4 - 2 = 2। তাহলে নিউট্রনও কত বলো তো? 2। আর টোটাল ভর কত? 4। আর ইলেকট্রন কত? 2টা ইলেকট্রন আছে এখানে ধরে নিলাম। তাইলে হিলিয়াম যদি 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, তাহলে কি তৈরি হবে বলো তো? হিলিয়াম 2+ তৈরি হবে। তার প্রোটন নাম্বার চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। ভর সংখ্যা চেঞ্জ হবে? হবে না। তাহলে এটাকেই বলা হয় হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। মানে হিলিয়াম নিউক্লিয়াসটা শুধু পড়ে থাকবে, কি চলে যাবে? হিলিয়াম নিউক্লিয়াসটা শুধু পড়ে থাকবে, তার ইলেকট্রন 2টা চলে যাবে। এটাকে বলা হয় আলফা কণা। এটাকে কি বলা হয়? আলফা কণা। এটা কতে প্রায় আসে? আলফা কণা। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। এটুকু মনে রাখতে হবে। এখন ভাই, রাদারফোর্ড পরমাণু মডেলের যে আমার আছে, কি বলে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আছে, সেটা সম্পর্কে আমাদের একটু পড়াশোনা করতে হবে। তা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কিভাবে হইল? তাহলে আলফা কণা আমাদের চেনা হইলো। আরেকটা জিনিস লাগবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখার জন্য, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা আবরণ লাগবে। জিঙ্ক সালফাইডের একটা আবরণ লাগবে। জিঙ্ক সালফাইডের আবরণ কি হয়? যখন আলফা পার্টিকেলটা আমি বিচ্ছুরিত করি, তখন পরমাণুকে পাস করে যে জিঙ্ক সালফাইডের আবরণ থেকে, সেখানে সে প্রতিপ্রভা বা অনুপ্রভা সৃষ্টি করে বা উজ্জ্বলতা সৃষ্টি করে। আরেকটা মনে রাখতে হবে, সোনার পাত। কি? সোনার পাত। যেগুলো বোর্ডে লিখতেছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, বলে দিচ্ছি। সোনার পাত, এটার পুরুত্ব জানতে চায়, এটার পুরুত্ব হচ্ছে 0.000 অথবা 4.04 সেন্টিমিটার। এখন দেখো, এটা কোনো কোনো বইয়ে 0.004, কোনো বইয়ে 0.404। তাহলে নতুন ভার্সনের বই যেটা আছে সেটা মনে রাখবা। আমি হচ্ছে হাজারিন আক্সারের বইটা ফলো করি, সেখানে নতুন ভার্সনে কয়টা শূন্য আছে? 4টা শূন্য। 0.404 সেন্টিমিটার, যে সোনার পাতের পুরুত্ব। বারবার বলতেছি, বা যা যা বলতেছি এর বাইরে একটা এমসিকিউ আসবে না, একটা ক আসবে না। তাহলে এই জিনিসগুলো যদি জানি, তখন আমরা স্বর্ণের মানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা জানতে পারবো। আরেকটা জিনিস লাগবে, এই আলফা কণা যে বিচ্ছুরিত করা হবে, এটার ব্যাগ কত? আলফা কণা যে বিচ্ছুরণ করা হবে, সেটার ব্যাগ কত? এই কথাবার্তা কি বুঝতেছো? সেটা হচ্ছে 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। কি? মিটার পার সেকেন্ড। এই ব্যাগে হচ্ছে খুবই তীব্র একটা ব্যাগে এই আলফা কণাটাকে কি করতে হবে বলো তো? বিচ্ছুরিত করতে হবে। বুঝে গেল? এইটুকু যদি বুঝে থাকেন, তখন কি আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখতে পারি। চলেন আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখি। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা আঁকাই, কি বলে, পরমাণু আঁকাই নেই।
ওকে, একটা পরমাণু আঁকাইলাম। আমি একদম সিম্পল একটা ওয়েতে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি, একটু লক্ষ্য করো। এগুলো হচ্ছে আমার আলফা কণা বা আলফা পার্টিকেলের সোর্স, যেখান থেকে আলফা কণা বের হবে, বুঝা গেল? দ্বি ধনাত্মক, সেহেতু আমি দ্বি ধনাত্মক দেখানোর ট্রাই করতেছি। এখানে ঘটনাটা কি ঘটবে দেখো, এইখান থেকে যে আলফা পার্টিকেলটা যাবে, এটা সরাসরি, কালারটা চেঞ্জ করি, যে আলফা পার্টিকেলটা যাবে এটা সরাসরি কি হয়ে যাবে বলো তো, ভেদ করে চলে যাবে, তাই না? পরমাণুকে ভেদ করে চলে যাবে। দেখো এই জিঙ্ক সালফাইডের এখানে কি করবে, একটা উজ্জ্বল বর্ণ সৃষ্টি করবে। তাহলে এখান দিয়ে আলফা পার্টিকেলটা গেছে জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে একটা বর্ণ তৈরি করতেছে বা উজ্জ্বল বর্ণ তৈরি করতেছে, যেটা আমরা দেখতে পাই। কেন দেখতে পাই সেটার ব্যাখ্যা একটু পরে আসবো বর্ণালীতে, এখন এইটুকু মনে রাখো। তারপর দেখো এই জিনিসটা যে ধরো এটা যে দিক দিয়ে যাচ্ছে, এই পাশাপাশি আসার ফলে কি হয়েছে জানো, একটু বেঁকে চলে গেছে, কি একটু বেঁকে চলে গেছে। তখন এখানে আরেকটা কি উজ্জ্বল বর্ণ তৈরি হয়েছে, ঠিক আছে? তারপরে লক্ষ্য করো এই যে এই পার্টিকেলটা যখন এদিকে যাচ্ছে, তখন কি হয়েছে, একটু বেঁকে চলে গেছে, কারণ একটু পরে আসতেছে, এখানে একটা কি আলোর ঝলকানি সৃষ্টি করতেছে। পরে দেখো যখন এই জিনিসটা এই পার্টিকেলটা যাচ্ছে, সেটা কি সরাসরি ভেদ করে চলে যাইতে পারতেছে, তাহলে এখানে আরেকটা কি বর্ণ তৈরি করতেছে। কিন্তু ভাই যেটা একদম মিডল বরাবর ছিল, এটা কি করতেছে, এটা হচ্ছে আবার রিভার্স ফিরে আসতেছে, এখন এইটুকু দিয়ে কি বুঝতে পারতেছি, আলফা কণাটা কি বলতো, একটা পজিটিভ জিনিস সরাসরি কখন ফিরে আসবে, যখন আরেকটা পজিটিভের সাথে সরাসরি ধাক্কা খাবে। তাহলে আমরা এর থেকে কি বলতে পারি, পরমাণুর নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ যুক্ত। দেখো পজিটিভ যখন যাচ্ছে, পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে। সো এই পজিটিভটা কি বিকশিত হয়ে এদিকে চলে যাচ্ছে, এই পজিটিভটা বিকশিত হয়ে এদিকে চলে যাচ্ছে। আর যেটা একদম সরাসরি কেন্দ্র বরাবর গেছে, সেটা আবার সরাসরি ফিরে আসছে। তাহলে এই হচ্ছে পরমাণু রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি, পরমাণুর নিউক্লিয়াসে অবশ্যই এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, যেটাকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা, যে দিকে আলফা পার্টিকেলগুলো কি চলে যাইতে পারতেছে। আর এই আলফা পার্টিকেলগুলোর ব্যাগ কত, 1 ইন্টু 10⁻⁷ থেকে 2.5 ইন্টু 10⁻⁷। আর এই জিঙ্ক সালফাইডের যে আবরণ আছে, স্বর্ণের পাত দেয়া আছে, এই জিঙ্ক সালফাইডের মধ্যে কি হয়, এই অনুপ্রভাবগুলো সৃষ্টি হইতেছে। এই হচ্ছে ইন জেনারেল বা নর্মালভাবে এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে তোমাদের কি কি প্রশ্ন হইতে পারে, সেটা যদি তোমাদেরকে একটু দেখাইতে চাই, একটু লক্ষ্য করো। এই রাদারফোর্ডে আলফা কণার মধ্যে জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়। আর ব্যাক কত, পাতের পুরুত্ব কত, সোনার পাতে 0.4 সেন্টিমিটার, আগের বইটা দেওয়া আছে, নতুন বই যেটা সেটা দিবা। তারপর হচ্ছে আলফা কণা কি, তারপর হচ্ছে আর কি, দেখো সবগুলো হচ্ছে বোর্ডে আসার মতো, যা যা বলছি ওগুলাই, এসআই কিছু নেই। পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা, বুঝা গেল? তাহলে আশা করি এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমরা বুঝতে পেরেছো। যারা যারা এটা বুঝতে পেরেছো একটু কমেন্ট করে জানাও, জি ভাইয়া এটুকু আমরা বুঝতে পেরেছি। একটু কমেন্ট করে জানাও যে জি ভাইয়া এটুকু বুঝতে পারছি। এগুলো না এত ডিটেলস লাগবে না তোমাদের এখন আর, কেমন? যতটুকু বলতেছি জাস্ট ওইটুকু মনে রাখবা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে তোমার কি প্রশ্ন হতে পারে, আলফা কণা কি আসতে পারে, তারপর আসতে পারে হচ্ছে যে সোনার পাত ইউজ করে তার পুরুত্ব কত জানতে চাইতে পারে, আলফা কণাটা বিচ্ছুরিত করে ওই আলফা কণার গতিবেগ জানতে চাইতে পারে কত, যেটা বললাম 1 ইন্টু 10⁻⁷ থেকে 2.5 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড ইউনিটে। হ্যাঁ, আর কি জানতে চাইতে পারে, ওই কিসের পর্দার আবরণ দেওয়া হয়, জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়।
এর বাইরে আর কিছু আসবে না। আশা করি এটুকু বুঝছো। চলো সামনে যাই। এবার আসি বোর পরমাণু মডেল। তাহলে এটার যে সফলতাগুলো বললাম, তোমাদের একটা কাজ হবে, SW একটা কাজ হবে। রাদারফোর্ড পরমাণু মডেলের SW হবে হচ্ছে সফলতা প্লাস সীমাবদ্ধতা। নোট করে গ্রুপে সাবমিট করে। সীমাবদ্ধতা কি বলতো? সীমাবদ্ধতা হচ্ছে নির্দিষ্ট আকার সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই, বর্ণালী সম্পর্কে ধারণা দিতে পারে নাই। তারপর ম্যাক্সের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কি হইতে পারে বলতো? এই ইলেকট্রন যখন সূর্যের মতো করে ঘুরতে থাকবে, তাহলে পজিটিভ নেগেটিভ, কেন্দ্র হচ্ছে পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, তাদের মধ্যে কি হবে? শক্তির বিকিরণ ঘটবে। আস্তে আস্তে ইলেকট্রনটা কি নিউক্লিয়াসে পতিত হবে, তখন পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। এইসব জিনিস ছোটবেলায় পড়ে আসছে, সেটা একবার সাবমিট করে দিবা, নিজেরা পড়লে হবে। এবার বোর পরমাণু মডেল, তো রাদারফোর্ড পরমাণু মডেলের যে যে সীমাবদ্ধতা ছিল ওগুলাকে কাটানোর জন্য হচ্ছে বিজ্ঞানী বোর একটা মডেল প্রস্তাব করেন। সেটার মধ্যে 3টা প্রস্তাবনা আছে। বিজ্ঞানী বোর পরমাণু মডেলের কয়টা প্রস্তাবনা আছে? 3টা প্রস্তাবনা আছে। 1 নাম্বার প্রস্তাবনা হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত মতবাদ। স্থির শক্তিস্তর সম্পর্কিত মতবাদ। তো এই শক্তিস্তর সম্পর্কিত মতবাদ দিয়ে কি বলা হয়েছে? বিজ্ঞানী বোর শক্তিস্তর সম্পর্কিত মতবাদে বলছেন হচ্ছে পরমাণুগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তন করবে, একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে কি করবে? ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকবে। বোঝা গেল কি বললাম? ইলেকট্রনগুলো পরমাণুর একটা নির্দিষ্ট শক্তি স্তরে পর্যায়ক্রমে আবর্তন করতে থাকবে। যেমন ধরো এই যে 1 নাম্বার শক্তি স্তর, এই 1 নাম্বার শক্তি স্তরের কোনো ইলেকট্রন 2 নাম্বার শক্তি স্তরে যাবে না যদি না সে কোনো এনার্জি গেইন করে। তদ্রূপ 2 নাম্বার শক্তি স্তরের কোনো ইলেকট্রন 1 নাম্বারেও যাবে না, 2 নাম্বারেও যাবে না যদি না সে ইলেকট্রন শক্তি গ্রহণ করে অথবা শক্তি বর্জন করে। তাহলে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, কারণ কি ওই কক্ষপথের পুরাটার মধ্যেই এনার্জি কি থাকে? সেম থাকে। তাহলে এই শক্তি স্তরগুলোকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এন এর মান কি হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এরকম হইতে পারে। বোঝা গেল? যখন এন এর মান 1 সেটাকে বলা হয় কে শেল, এল শেল, এম শেল, এভাবে রূপান্তর করা হয়। তারপর হচ্ছে প্রধান শক্তি স্তরে, একটা শক্তি স্তরে বা একটা অরবিটে কতটা ইলেকট্রন থাকতে পারে তার সূত্র হচ্ছে 2n²। এভাবে আমরা কয়টা ইলেকট্রন থাকতে পারে বের করতে পারি। আমি যদি n এর মান বলে দিই 2, তখন এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 2² মানে হচ্ছে তোমার 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা বের করতে পারি। তাহলে শক্তিস্তর সম্পর্কিত মতবাদের মেন কথা হচ্ছে একটা নির্দিষ্ট শক্তি স্তরের শক্তিমাত্রা কি থাকে? নির্দিষ্ট থাকবে, ফিক্স থাকবে। যখন তুমি নিম্ন শক্তি স্তরে এনার্জি দিবা তখন ওই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যাইতে পারবে, অথবা উচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন এনার্জি বিকিরিত করে তখন নিম্ন শক্তি স্তরে আসতে পারে। যদি এরকম ঘটনা না ঘটে একটা ইলেকট্রন কখনোই অন্য শক্তি স্তরে কি হইতে পারবে না? যাইতে পারবে না। সেটা হইতে পারে উচ্চ শক্তি স্তর, সেটা হইতে পারে নিম্ন শক্তি স্তর। তাহলে শক্তি স্তর সম্পর্কিত মতবাদের হচ্ছে এইটুকু কথাবার্তা। তারপরে আমরা শিখবো হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কি বললাম? কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, এই মতবাদটা কি? কৌণিক ভরবেগ মনে আছে? ফিজিক্সে পড়ছো না? কৌণিক ভরবেগ কি বলতো? একটু বলি, দেখো কৌণিক ভরবেগ হচ্ছে আই ওমেগা। কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দ্বারা। এখানে আই কি? আই হচ্ছে জড়তার ভ্রামক, আর ডব্লিউ ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখানে এটা কি? এটা হচ্ছে জড়তার ভ্রামক। নিউটনিয়ান মেকানিক্সে ছিল জড়তার ভ্রামক। আর ওমেগা কি বলতো? ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ। এখন যদি একে আমি একটু সিম্পলিফাই করি, জড়তার ভ্রামক কি মনে আছে তোমাদের? জড়তার ভ্রামক হচ্ছে, আচ্ছা আমি ডিটেলস না বলি, জড়তার ভ্রামক হচ্ছে এম
আর স্কয়ার। এখন এম কি আর কি, ধরো এটা একটা বস্তু, এটার জড়তার ভ্রামক বের করবা এই দণ্ডের সাপেক্ষে। তাহলে এই প্রত্যেকটা বস্তুর মধ্যে অনেকগুলো কণা আছে না, সবগুলো কণার কি একটা ডিস্টেন্স আছে। সবগুলো ডিস্টেন্সকে যদি গড় করে একটা ফিক্স, মানে পুরাটা বস্তুর ভরে একটা বিন্দুতে কেন্দ্রীভূত যদি করো, এটার ভর হচ্ছে এম, আর এই দূরত্বটাকে যদি আর ধরো, তাহলে এটা জড়তার ভ্রামক হবে আই ইজ ইকুয়ালস টু এম আর স্কয়ার। মানে দূরত্বের বর্গ আর হচ্ছে এই কেন্দ্রীভূত ভরের গুণফলকে কি বলা হয়, জড়তার ভ্রামক বলা হয়। এখন যদি এই মানটাই বসাইছি, আই এর মান জাস্ট এটা বসাইছি। আর ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে এখানে মাল্টি সমান সমান কেন দিলাম, লক্ষ্য করো একটু। আই মানে কি এম আর স্কয়ার, আর স্কয়ার ইনটু কি আছে ওমেগা। ওমেগা মানে কি বলতো, কৌণিক বেগ। এখন ভাই কৌণিক বেগ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু তোমাদের জানতে হবে। যে এখন আমাদের কৌণিক বেগ সম্পর্কে জানতে হবে। কৌণিক বেগ হচ্ছে ভি বাই আর। এখন যদি আমি এটাকে মানে সিম্পলিফাই করি, এখানে একটা আর এখানে একটা আর কর্তন চলে যাবে, তাহলে শুধু কি থাকবে এম ভি আর থেকে যাবে। এটাকে কি বলা হয়, কৌণিক বেগ। এটাকে কি বলা হয়, কৌণিক বেগ। হ্যাঁ, তাহলে এই কৌণিক বেগটাকে আবার আমরা কিভাবে বলতে পারি, যদি ভরবেগকে, কোনো বস্তুর ভরবেগকে তার ব্যাসার্ধ ভেক্টর দিয়ে গুণ করা হয়, তাইলে আমরা কি পাইতে পারি, কৌণিক ভরবেগ পাইতে পারি। ওটা আমার মনে রাখা লাগবে না, শুধু এভাবে মনে রাখবে এমবিআর। এটা কি কৌণিক বেগ। এটা কি, এটা হচ্ছে h/2s পাইয়ের h/2s পাইয়ের সরল গুণিতক, h/2s পাইয়ের সরল গুণিতক। এটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কি বলছে, কোন একটা কৌণিক ভরবেগটা কি হবে, h/2s পাইয়ের সরল গুণিতক হবে। কিন্তু এটা কিভাবে আসছে তার কোনো ব্যাখ্যা কি করতে পারে না বিজ্ঞানী, বোর্ড দিতে পারে না। পরবর্তীতে ডি ব্রগলি এগুলোর ব্যাখ্যা দিচ্ছেন, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এইটুকু মনে রাখতে পারলেই হইলো যে কৌণিক বেগটা কি বলতো, কৌণিক ভরবেগটা হচ্ছে h/2s পাই সরল গুণিতক। এখানে n কি হইতে পারে, এখানে n হইতে পারে তোমার n 1 2 3 ডট 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 যা খুশি হইতে পারে, বুঝা গেল, এরকম হইতে পারে। পরে আসো, পরবর্তীতে মতবাদ হচ্ছে আমাদের শক্তি শোষণ এবং বিকিরণ মতবাদ। শক্তির শোষণ এবং বিকিরণ মতবাদ। বিকিরণ মতবাদ, শক্তি শোষণ এবং বিকিরণ মতবাদ। এই মতবাদে কি বলা হয়েছে, এই মতবাদে বলা হয়েছে কোন একটা ইলেকট্রন কোন একটা কক্ষপথে যদি তুমি এনার্জি দাও, ওই কক্ষপথের ইলেকট্রনগুলো কি করবে বলতো, শক্তি অর্জন করে উচ্চ শক্তি স্তরে যাবে। তারপরে ওই এনার্জিটা যদি তুমি আবার সরাই নাও, উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে চলে আসবে। এই হচ্ছে কথাবার্তা। তাহলে শক্তি শোষণ বা বিকিরণ মতবাদে বলছে এই যে এনার্জির যে পার্থক্য ডেল ই, এটা হচ্ছে ওই আলোর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সমানুপাতিক। কি বললাম, ওই আলোর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সমানুপাতিক। এখানে যদি আমরা সিম্পলিফাই করি, ডেল ই সমান সমান কি হবে বলতো, সমানুপাতিকের জন্য একটা এইচ দিলাম আর হচ্ছে নিউ। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার মান কত বলতো, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড গেল এটা। এখন লক্ষ্য করো, এই জিনিসটা হচ্ছে আমার এই কৌণিক ভরবেগ সম্পর্কিত শক্তি শোষণ বা বিকিরণ মতবাদ। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি না। এইচ ফ্রিকোয়েন্সি মানে কি, দেখো আমরা ছোটবেলায় কি পড়ছি, ভি সমান সমান এফ ল্যামডা, এটা পড়ছিলাম। এখানে এফ কি ছিল, কম্পাঙ্ক। এখন এফ কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, নিউ দ্বারা। তাহলে নিউ ল্যামডা হবে। ভি মানে কি, আলোর বেগ সি, তাহলে সি সমান সমান নিউ ল্যামডা। তাহলে এখানে যদি আমি ফ্রিকোয়েন্সির মান বের করতে চাই, তাহলে কি হবে, ল্যামডা বাই সি হবে। কি লিখলাম,
তাহলে কি হবে, এটা এখানে থাকবে সি বাই ল্যামডা হয়ে যাবে। এখন নিউন মান যদি এখানে বসাই তাহলে কি হবে, সি বাই ল্যামডা। আলটিমেটলি আমার এটা একটা ফর্মুলা হইলো ই সমান সমান এ সি ডিভাইডেড বাই ল্যামডা, ই সমান সমান এ সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন এখানে কনসেপ্টটা কি জানো, কনসেপ্টটা হচ্ছে ধরো এগুলো হচ্ছে আমার শক্তি স্তর। ধরো একটা ইলেকট্রন এখানে আছে, তুমি এখানে এনার্জি দিছো, কি দিছো, এনার্জি দিছো, তখন ইলেকট্রনটা কি করবে, শিফট করে উপরের শক্তি স্তরে চলে যাবে। এই শক্তিটা সাথে সাথে ছেড়ে বা এই শক্তিটা তুমি যদি এখানে আবার তার থেকে নিয়ে যাও, তখন ইলেকট্রনটা কি আবার নিম্ন শক্তি স্তরে চলে আসবে। এখন যখন শক্তি শোষণ করছে, তখন যে আলোর শক্তিটা শোষণ করতেছে, আচ্ছা এখানে আমরা একটা বর্ণালী পাবো, এটাকে বলা হয় শোষণ বর্ণালী। কি বললাম, শোষণ বর্ণালী। এবং শক্তি যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে আসবে, শক্তি কি করবে, বিকিরিত করবে, তখন আমরা কি পাবো, বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। এখানে আরেকটা টার্ম মনে রাখতে হবে, যেটা শোষণ বর্ণালী সেটাকে বলা হয় অন্ধকার বর্ণালী, আর যেটা বিকিরণ বর্ণালী সেটাকে বলা হয় উজ্জ্বল বর্ণালী। এইটুকু কথাও তোমাদের একটু মনে রাখতে হবে। কি বললাম, একটা হচ্ছে শোষণ বর্ণালী, একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। যখন শক্তি শোষণ হবে তখন সেটাকে বলা হয় অন্ধকার বর্ণালী। শোষণ বর্ণালী আরেকটা নাম কি, অন্ধকার বর্ণালী, অন্ধকার বর্ণালী। আর যখন শক্তির বিকিরণ ঘটবে সেটাকে বলা হয় উজ্জ্বল বর্ণালী, উজ্জ্বল বর্ণালী। এইটুকু কথাবার্তা তোমাদের মনে রাখতে হবে। এটুকু কথাবার্তা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা গেল এটুকু। তারপরে আসো ইউনিট নিয়ে। এখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের ইউনিটটা কি হবে, যে প্ল্যাঙ্কের ধ্রুবক যে বের করলাম এটার এককটা কি হবে, তোমরা যদি একটু লক্ষ্য করো, এইচ সমান সমান কি হবে বলো তো, এইচ সমান সমান হবে ই ল্যামডা। সেখান থেকে যদি বের করি আমরা আমরা কি পাইছি বলো তো, ই সমান সমান এইচ নিউ পাইছি না, এইচ নিউ, এইচ নিউ। তারপর দেখো এখানে এইচ সমান সমান কি, এইচ সমান সমান হচ্ছে আমার ই বাই নিউ। ই মানে কি শক্তি, জোল। নিউ মানে কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, মানে কি পার সেকেন্ড। এটাকে যদি আলটিমেটলি সিম্পলিফাই করো কি হয়ে যাবে, জোল সেকেন্ড। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা ইউনিট কি, জোল সেকেন্ড। প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা একক কি, জোল সেকেন্ড। তাহলে এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে ভাই একদম ছোট বাচ্চাদের পড়া ছিল, এখান থেকে আমাদের তেমন সিকিউ হবে না। আমাদের পড়াশোনা শুরু হবে পরবর্তী থেকে, যে এটা আমার কোয়ান্টাম নাম্বার। এখন দেখো এখানে হচ্ছে আমাদের কিছু জিনিস জানতে হবে। এই যে বোর পরমাণু মডেল থেকে কি কি আসছিল, পরমাণু মডেলের সফলতা কি ছিল, এখানে বর্ণালীর ব্যাখ্যা করা যাইতে পারে। সীমাবদ্ধতা কি ছিল, শুধু এক ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণু আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করা যাইতে পারে। সেক্ষেত্রে এখানে দেয়া আছে, দেখো হিলিয়াম প্লাস, তার কয়টা ইলেকট্রন আছে, একটা, দুইটা ছিল একটা দিয়ে দিচ্ছে, তো তার বর্ণালী রেখে ব্যাখ্যা করতে পারবে। লিথিয়াম 2 প্লাস, ইলেকট্রন তিনটা, দুইটা দিয়ে দিচ্ছে, ইলেকট্রন আছে কয়টা, একটা, বর্ণালী ব্যাখ্যা করা যাইতে পারে। বেরিলিয়াম 3 প্লাস, তারও একটা ইলেকট্রন একটা, বর্ণালী ব্যাখ্যা করা যাবে। কিন্তু ইলেকট্রন যদি একের অধিক হয়ে যায় তাদের বর্ণালী বিজ্ঞানী বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। তারপর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, ইউনিট কত, এই জিনিসপাতিগুলো একটু দেখে নিও কেমন। এখন আমরা চলে আসবো হচ্ছে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ তত্ত্ব বা বিজ্ঞানী ডি ব্রগলি সমীকরণ। এইটুকু যা যা বললাম তোমরা কি বুঝছো কিনা একটু জানাও, এইটুকু বুঝছো কিনা যা যা বললাম এতক্ষণ। এটা ক্ষতে আসে, হ্যাঁ, এর ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো। একটু কমেন্ট করিও তো। ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো, এটা ক্ষতে আসে কেমন। একটু কমেন্ট করে জানো যে এতক্ষণ যা যা বললাম ওগুলো তোমরা বুঝতে পেরেছো কি না। ওকে চলো আমরা একটু পড়াশোনা করি। ইলেকট্রন যে দুইটা ধর্ম ক্যারেক্টার মানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স শো করে, একটা হচ্ছে কণা, একটা হচ্ছে তরঙ্গ। কিভাবে,
আমরা একটু আগে কি পড়ে আসছি বলতো, 3 নাম্বার যে প্রস্তাবনা ছিল বিজ্ঞানী বোরের শক্তি শোষণ এবং বিকিরণ মতবাদে আমরা ই সমান সমান কি পড়ে আসছি বলো? এইচ নিউ, এটা পড়ে আসছি, মনে আছে? তো এটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করি কি বের করতে পারি বলো তো? ই সমান সমান লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এটুকু আমরা লিখতে পারি। আর আমাদের বিখ্যাত একটা সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ কি জানি বলো তো? ই সমান সমান কি জানি? এম সি স্কোয়ার, এটা জানি। এটাও এই, তাই আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল এম সি স্কোয়ার, এটা লিখতে পারি। আচ্ছা, এখানে এটা দেওয়ার তো মানে ছিল না, কি লিখতে পারি? এম সি স্কোয়ার। এখন দেখো এই পাশে একটা সি, এই পাশে দুইটা সি, তাহলে একটা সি এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল এম সি। এখন ল্যামডাকে যদি আমি এক পাশে করে দিই, ল্যামডা ইজ ইকুয়ালস টু যদি এক পাশে রাখি, তাহলে কি হবে? এটা নিচে চলে আসবে এইচ বাই এম সি। অথবা আমরা সি মানে কি আলোর বেগ আর ভি মানে কি নর্মাল বেগ, সি সমান সমান ভি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আলটিমেটলি ল্যামডা ইকুয়াল এইচ বাই এম বি, এটা লিখতে পারি। এটা হচ্ছে বিজ্ঞানীর ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ, এই সমীকরণ দিয়ে ইলেকট্রনের কণা এবং তরঙ্গধর্ম ব্যাখ্যা করা যায়। এই ল্যামডা কি কিভাবে ব্যাখ্যা করা যায় লক্ষ্য করো। ল্যামডা কি তার তরঙ্গ দৈর্ঘ্য, এম বি কি তার কণা ধর্ম, কিভাবে বস্তু কণার ভর এবং তার ব্যাগের রৈখিক ব্যাগের গুণফল, এটা হচ্ছে তার কণা ধর্ম। এটা কি তার তরঙ্গ ধর্ম, বুঝা গেল? কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। তাহলে বিজ্ঞানী ডি ব্রগলির ইকুয়েশন দ্বারা একটা ইলেকট্রনের কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে, সেটা ব্যাখ্যা করা যায়। ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গের একটা ইকুয়েশনের একটা পার্ট। সো তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স আছে। আর এম কি বস্তু কণার ভর, মানে কণা, বি ব্যাগ, তাহলে এটা হচ্ছে তার কণা ধর্ম ব্যাখ্যা করে। বুঝা গেল এটুকু? চলো আমরা পরবর্তীতে যাই। এই যে এটা কোথায় পড়ছিলাম? এম ভি আর সমান সমান এনএস বাই 2s পাই, কই পড়ছিলাম মনে পড়ে তোমাদের? আচ্ছা, একটা মিনিট আসতেছি, ক্যামেরাটা অফ হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিটের মধ্যে ফিরে আসতেছি, একটু ওয়েট করো, টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, একটু প্রবলেম হয়েছিল, টেকনিক্যাল ইস্যু, এটা সলভ হয়ে গেছে। চলো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসি। ওকে ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা ইলেকট্রনের কণা ধর্ম এবং হচ্ছে তার
তরঙ্গধর্ম সম্পর্কে ব্যাখ্যাটা দেখলাম। এখন এটা বিজ্ঞানী বোরের যে 2 নাম্বার প্রস্তাবনা ছিল, কৌণিক ভরবেগের মান h/2s এর সরল গুণিতক হয়, সেটা কিভাবে হয় বিজ্ঞানী বোর কিন্তু তার ব্যাখ্যাটা দিতে পারেন নাই। এই ব্যাখ্যাটা দিছে কি বিজ্ঞানী ডি ব্রগলি তার ব্যাখ্যাটা দিছে। কিভাবে ব্যাখ্যাটা আসছে সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি যে এটা কিভাবে আসলো জিনিসটা। তাহলে আমরা কি জানি ইলেকট্রন কিভাবে ঘুরে বলো তো? ইলেকট্রন হচ্ছে তরঙ্গ আকারে মুভ করে। এক জায়গা থেকে যখন অন্য জায়গায় ইলেকট্রন যায় কিভাবে যায়? তরঙ্গ আকারে যায়, তাই না? এটা যে একটা পরমাণু হয়, তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কিভাবে চলাফেরা করবে বলো তো? চলাফেরা করবে হচ্ছে তরঙ্গ আকারে, তরঙ্গ আকারে যাবে, তাই তো? এই যে তরঙ্গ আকার সৃষ্টি করে, তরঙ্গ সৃষ্টি করে যাবে। এখন দেখো একটা ইলেকট্রন একবার যদি কক্ষপথে ঘুরতে চায় সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করবে বলো তো? একটা ইলেকট্রন ধরো এখানে আসে, একটা ইলেকট্রন এখানে আসে, সে ঘুরে আবার এখানে আসবে, তার টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে সর্বোচ্চ? এই বৃত্তের পরিধির সমান না? 2 পাইয়ের সমান না? 2 পাই আর এর সমান না বলো তো? বৃত্তের পরিধি কি 2 পাই আর, এইটুকু অতিক্রম করবে। এখন এখানে কতটা ল্যামডা দিচ্ছে সেটা কি আমরা জানি? ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। কতটা তরঙ্গ দৈর্ঘ্য দিবে সেটা তো আমরা জানি না। তরঙ্গ দৈর্ঘ্য কি? একটা চূড়া আর একটা চূড়ার মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কতটা তরঙ্গ দৈর্ঘ্য দিবে আমরা কি জানি? জানি না। ধরে নিলাম তরঙ্গ দৈর্ঘ্য দিবে n সংখ্যক, মানে জানি না n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য দিবে, এটুকু বুঝছো? এই 2 পাই আর কই থেকে পাইলাম? বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। কতটা তরঙ্গ দৈর্ঘ্য দিবে জানি না, n সংখ্যক দিবে। এখন দেখো, এখন যদি আমরা ল্যামডার মান কি জানি? বিজ্ঞানী ডি ব্রগলির ইকুয়েশনে ল্যামডা সমান সমান কি পড়ে আসছে বলো তো? ডি ব্রগলি ইকুয়েশনে ল্যামডা সমান সমান পড়ে আসছে h/mv, এটা পড়ে আসছে। এখন যদি মানটা বসাই, দেখো 2 পাই আর ইকুয়াল n ইন্টু h/mv, মিলতেছে কিছু? h/mv এখন আমি একটু চেঞ্জ করব। কি কি চেঞ্জ করবে দেখো? আমার বানাইতে হবে mvr। দেখো mvr নিয়ে আসবো, mvr এই পাশে রাখলাম, আর এই 2 পাইকে নিচে নিয়ে আসলাম, তাহলে n h/2 পাই। দেখছো মিলে গেছে। এইভাবে হচ্ছে আমার কৌণিক ভরবেগের যে প্রস্তাবনাটা ছিল এইভাবে আসছে। এটা ব্যাখ্যা কে পারে নাই বলো তো? বিজ্ঞানী বোর্ড দিতে পারে না। এই ব্যাখ্যাটা কে দিছে? বিজ্ঞানী রাদারফোর্ড দিছে, দিছে। তাহলে এইটুকু তোমরা বুঝছো কিনা একটু জানাও। ইলেকট্রনের যে কণা ধর্ম তরঙ্গ ধর্ম আছে এটা কিন্তু ক্ষতে আসবে, আর এটাও তোমরা জেনে রাখতে পারো ব্যাখ্যাটা দেওয়ার জন্য আর কি। এটুকু বুঝছো? চার্জ শেষ হয়ে গেছিল ক্যামেরা, পরে চেঞ্জ করা হয়েছে। আশা করি এইটুকু ক্লিয়ার। চলো আমরা সামনে যাই, কয়েকটা এমসিকিউ প্রবলেম সলভ করি। দেখো কি বলছে, আইসোটোনের উদাহরণ কোনটি? আইসোটোন দন্তন্য আছে না? দন্তন্য মানে কি বলতো? নিউট্রন। তাহলে আইসোটোন কার হবে? যাদের নিউট্রন সংখ্যা সমান হবে। নিউট্রন সংখ্যা সমান দেখো কার কার? দেখো এখানে কি, যদি কার্বনের 6 থেকে 14 বিয়োগ করো কত আসবে? নিউট্রন 8 আসবে। 16 থেকে 8 বিয়োগ করলে 8 আসবে। তাহলে নিউট্রন কোনটা? পাই গেলাম, প্রথমটাই তো নিউট্রন, আইসো নিউট্রন। তাহলে উত্তর হবে আমার এ। আইসো নিউট্রন মানে কি বলতো? নিউট্রন সংখ্যা কি থাকবে? সমান থাকবে। এটা ভর সংখ্যা সমান। এটা কি আইসো বার? এখানে দেখো, এখানে কি নিউট্রন সংখ্যা সমান না। এটা কি দেখো তো, এখানে প্রোটন সংখ্যা সমান, এটা হবে আইসোটোপ। বুঝা গেল? চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে যাই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের জন্য স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? স্বর্ণপাতের পুরুত্ব ছিল 0.404 সেন্টিমিটার। বোঝা গেল? ওকে, তাহলে আরেকটা প্রশ্ন দেখি। কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? এই যে ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণা কি দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এতে 2টি প্রোটন 2টি ইলেকট্রন আছে, এটা তো ভুল। কারণ কি, 2টা ইলেকট্রন তো থাকে না, 2টা ইলেকট্রন তো সে দিয়ে ফেলে।
পরে দেখো এটা খুব ধীর গতি সম্পন্ন না, এটার গতি কি অনেক বেশি। কত ছিল গতি বলো তো? 1 × 10⁷ থেকে 2.5 × 10⁻7 পর্যন্ত কি ছিল? মিটার/সেকেন্ড। এটা কি খুব বেশি গতি, তাই না? তারপরে দেখো ইহা ধনাত্মক চার্জিত কণা, এর ভর সংখ্যা 2। ভর সংখ্যা তো 2 না, ভর সংখ্যা কত? 4। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হবে এটা। এটা কি ধনাত্মক চার্জযুক্ত। আমরা তো জানি দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? একটু জানেন। চলেন পরবর্তীতে যাই। হুইচ ইজ এন এক্সাম্পল অফ আইসো ইলেকট্রন? কি বললাম? আইসো ইলেকট্রন মানে কি বলতো? ইলেকট্রন সংখ্যা কার কার সমান? এটা একটু ঝটপট সবাই আনসার করেন। আইসো ইলেকট্রন কারা এই সবগুলোর মধ্যে? সব কিন্তু আজকে পড়াইছি, যা যা এখানে প্রশ্ন দিচ্ছি সব কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়েছে। আপনাদের ক্লাসটা কিন্তু আমি শুরু করতে চাইছিলাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার থেকে, কিন্তু এই বেসিক পার্টগুলো ভাবছি যে পরে দিয়ে এগুলো বাদ দেওয়ার দরকার নাই, কারণ এগুলো আপনারা পড়েন না। ওই কোয়ান্টাম নাম্বার আপনারা 1 বছর পড়ছেন, আবারও পড়বেন, কিন্তু ভাই এই জিনিসপাতিগুলো কিন্তু খুব কম পড়া হয়, কিন্তু প্রশ্ন কিন্তু হয়ে যায়। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। দেখেন তো কই ইলেকট্রন সংখ্যা সমান? এখানে দেখেন প্রথমে অ্যালুমিনিয়াম 3+, মানে কি বলতো? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ছিল কয়টা? 13টা। 3+, 3টা দিয়ে দিছে মানে 10টা আছে। এখানে তার ইলেকট্রন কয়টা আছে? 10টা আছে। তারপরে দেখেন অক্সিজেন 2-, অক্সিজেন ইলেকট্রন 8টা, 2-, দুইটা গ্রহণ করছে, টোটাল কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে। উত্তর তো প্রথমটাই পেয়ে গেলাম। তাহলে আইসো ইলেকট্রন হচ্ছে আমার এটা। দুইটার কি ইলেকট্রন সমান। ওগুলোর মধ্যে গুণে দেখবেন ইলেকট্রন সমান হবে না, আর হইলে সেটা উত্তর হবে। আশা করি হওয়ার কথা না। পরবর্তীতে আসেন, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা কই আছে দেখেন তো? 6.626 × 10⁻34, এই যে 6.624 আসছে, এটা 6 হবে, এটা হবে উত্তর। ইউনিটগুলো কিন্তু খেয়াল করবেন, অনেক সময় সবগুলো মান সেম দিয়ে কিন্তু ইউনিটে পার্থক্য করে দেয়। তারপরে আসেন বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? বোরন, একটু কথাটা জানেন, আমরা কি শিখছি বলেন তো? কৌণিক ভরবেগ সমান কি পড়ছি? mvr সমান nh/2π। এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগের সূত্র, এটা আমরা পড়ছি। কিন্তু আমাকে বলে দিছে বোরনের শেষ ইলেকট্রন। বোরন ভাই, বোরন জানতে হবে। বোরন কত? পারমাণবিক সংখ্যা 5। তাহলে ইলেকট্রন বিন্যাস করেন না, 1s2 2s2 2sp1। তাহলে শেষ ইলেকট্রন কোন শেলে গেছে? 2 নাম্বার শক্তি স্তরে গেছে, তাই না? তাহলে n এর মান এখানে কত? 2। আমার এখানে n এর মান কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। তাহলে mvr সমান n এর মান 2h/2π, 2h/2π, 2 2 কর্তন, তাহলে h/π হবে। কি হবে? h/π। কই আছে h/π? এই যে h/π আছে এখানে। বুঝতে পেরেছেন? mvr এর মান কি হবে? h/π। বুঝা গেল? প্রশ্ন কিন্তু আগে বুঝতে হবে যে কি চাইছে আপনাকে। এবার আসেন, এবার হচ্ছে কোয়ান্টাম নাম্বারে যাব। আজকে কি আর পড়ানো লাগবে? আজকে পর্যন্ত থাক। বুঝছেন কি এটুকু? একটু জানায়েন তো এইটুকু বুঝছেন কিনা। তারপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, হ্যাঁ। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা কোয়ান্টাম নাম্বার শুরু করব। যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়েছেন তারা হচ্ছে আমাদের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এইটুকুই থাকলো। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে গুণগত রসায়নের বাকি পার্ট নিয়ে, কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে কোয়ান্টাম নাম্বারের পরবর্তী অংশগুলো। তাহলে সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর ভালো করে পড়াশোনা করুন। যারা এখন আমাদের এই ব্যাচে ভর্তি হন নাই, HSC 26 কামব্যাক কোর্স, যা এখন আপনারা আমাদের এই কোর্সে অ্যাড হন নাই, আপনারা আমাদের কোর্সে অ্যাড হয়ে যাইতে পারেন। আমাদের কোর্স ফি খুবই সীমিত, মাত্র 2490 টাকা।
এই 2490 টাকা দিয়ে আপনারা একদম এইচএসসি 26 বেস যখন আপনারা এইচএসসি দিবেন এর আগ পর্যন্ত আপনারা সার্ভিস পেয়ে যাবেন। তাহলে সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে পরবর্তী